আমি জন্মের পর থেকে কষ্ট পেতে পেতে এই জায়গায় এসেছি। প্লিজ আমার কথা ভেবো না, পালাও তুমি। আমি তোমাকে হারাতে চাই না এলোকেশী। এলিজাবেথ তাকবীরের হাত থেকে আস্থা হারানোর ভয় নিয়ে কণ্ঠে এক ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আমিও আমার আস্থার জায়গা হারাতে চাই না, ভালো মানুষ। তাকবীরের কণ্ঠে এবার কঠিন হয়ে উঠল। এলিজাবেথ, আমার কসম লাগে, তুমি পালাও। এলিজাবেথ আরও অসহায় হয়ে পড়ে। এলিজাবেথ জানে একে অপরকে হারানোর কোনো উপায় নেই, কিন্তু তাকবীর ওকে পালানোর অনুরোধ করেই যাচ্ছে। তখনই সিঁড়ির উপরে আরও শত্রু এসে পড়ে। এলিজাবেথ শক্ত হয়ে জমে থাকে, ঠিক কী করবে বুঝে উঠতে পারে না, শুধু কান্না আরও তীব্র হতে থাকলো। তাকবীর এবার এলিজাবেথের হাত ছাড়া মেরে সরিয়ে দিয়ে একশোকার্ত চিৎকারে বলল, এলিজাবেথ পালাও। তাকবীরের কণ্ঠে আর কোনো কমলতা ছিল না, শুধুই কঠোরতা। কখনোই তাকবীর এভাবে এলিজাবেথকে নাম ধরে ডাকে না, কিন্তু এবার তাকবীর তা করে এলিজাবেথকে শেষ বার্তাটা দেয়। এলিজাবেথ কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে ছুটতে থাকে। কয়েকজন শত্রু এলিজাবেথের পেছনে আসতে চেষ্টা করলে তাকবীর তাদের পা জাপটে ধরে। ওরা তাকবীরের উপর পা দিয়ে আঘাত করে নিজেদের ছাড়িয়ে এলিজাবেথের পেছনে ছুটে যায়, যেন তারা আজ প্রতিজ্ঞাবদ্ধ এলিজাবেথকে শেষ করেই ছাড়বে। ধ্বংসযজ্ঞ পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকায় গুণধরা বিভীষিকাময় জীবন থেকে যত এলিজাবেথ পালাতে চায় না কেন, বিপদকে ছাড়ে না। হঠাৎ করেই তাকবীরের চোখের রং পরিবর্তন হয়ে গেল। ওর মস্তিষ্কে জমে থাকা ক্রোধ বিস্ফোরিত হয়ে দেহের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল। চোখে তীব্র হিংসা, মুখে পৈশাচিক ঘৃণা, যেন ও সমগ্র পৃথিবীটাকে ভেঙে ফেলতে চায়। এটি তাকবীরের একটি বিভীষিকা, এক ভয়ঙ্কর বাস্তবতা যা কখনো দেখা যায়নি। তাকবীরের মাঝে আর কোনো মানবিকতা বয়ে নিয়ে আসছে না, এখন শুধুই ঘৃণায় টানানো এক ভয়ঙ্কর পশু। হিংস্রতার বশীভূত হয়ে ছুটে গেল ছাদের দিকে। তাকবীর যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে এক ভয়ঙ্কর ধাক্কায় একজন এলিজাবেথকে ছাদ থেকে ফেলে দেয়। সময় যেন সেখানে থমকে গেল তাকবীরের চোখে। স্তব্ধ হয়ে রইল তাকবীর, তবে এলিজাবেথ পড়েনি। ঘাতকের হাতে ধরে ঝুলেছিল, প্রাণপণে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, হাত বারবার ছুটে যাচ্ছিল। তখন এলিজাবেথের হাতে লেগেছিল তাকবীরের তাজা রক্ত। ঠিক তখনই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে রিচার্ড, ন্যাশো এবং লুকাস। তাদের চোখ লনে পড়তে রিচার্ডের শির দ্বারা সোজা হয়ে যায়। ন্যাশো বিপদের আভাস পেয়ে এক মুহূর্তও দাঁড়ায় না, পেছনের পকেট থেকে রিভলভার বের করে দ্রুত ভেতরে ছুটে যায়। দূর থেকে লুকাসের চোখ পড়ল ঝুলন্ত এলিজাবেথের দিকে, যে আপ্রাণ চেষ্টা করছিল উপরে উঠতে। তবে ঘাতকটি এলিজাবেথের হাতে অনবরত আঘাত করে যাচ্ছিল। লুকাস ঘাবড়ে রিচার্ডের দিকে তাকায়, যার চোখে কোনো অনুভূতি নেই। হাত মুষ্টিবদ্ধ করে আগে থেকেই তাকিয়েছিল এলিজাবেথের দিকে। রিচার্ডের চওড়া তামুকে বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায়নি। লুকাস অস্থির হয়ে একবার রিচার্ডের দিকে আবার এলিজাবেথের দিকে তাকাচ্ছে। খুব অবাক হচ্ছিল রিচার্ডকে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। রিচার্ডের চোখে তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যেন সে কিছু খুব ভালো করে দেখছে। হঠাৎ করেই রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এই পরিস্থিতিতেও রিচার্ডকে হাসতে দেখে লুকাসের চোখ ছলকে ওঠে। তখনই রিচার্ড পকেট থেকে রিভলভার বের করে, এলিজাবেথের হাত বরাবর সোজা তাক করল। লুকাসের চোয়াল ফাঁক হয়ে যায় এক মুহূর্তে। রিভলভার থেকে ধোঁয়া উড়িয়ে একটা বুলেট এলিজাবেথের আঙুলের ফাঁক দিয়ে গিয়ে সোজা ঘাতকের হাতে বিঁধে গেল। এলিজাবেথের হাত শিথিল হয়ে পড়তে যেতে লাগলো, কিন্তু তার আগেই রিচার্ড বাতাসের মতো ছুটে গিয়ে এলিজাবেথকে ধরে ফেলল। এলিজাবেথ ভয়ে রিচার্ডের কোলে পড়া মাত্রই চেতনা হারায়। রিচার্ড অচেতন এলিজাবেথের দিকে একদৃষ্টে তাকিয়েছিল। অতঃপর ধীরে ধীরে চোখ উঠল উপরে তাকবীরের দিকে। তাকবীরের চোখে চোখ পড়তে রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। একইভাবে তাকবীরের চোখেও জ্বলে উঠল দৃঢ়তার আগুন। দুজনের মাঝখানে অদৃশ্য এক বিদ্যুৎ চমক ছড়িয়ে পড়ল। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক কাদের মজুমদার, কোম্পানির ম্যানেজার কামরুল, এমডি এবং একজন সহকারী, এই চারজনই গত 5 বছর ধরে নিখোঁজ। তাদের পরিবার থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে। গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চললেও তাদের পরিবার চুপ থেকেছে, যা সাধারণ মানুষের মনে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন তারা ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করেছেন, কিন্তু কেন? তাদের একসাথে হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে কী কারণ থাকতে পারে তা আজও অজানা। বর্তমানে কোম্পানির সব দায়িত্ব সরকারের হাতে। দেশের স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় সরকার প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রেখেছে। তবে এর মালিকদের অনুপস্থিতি একটি স্থায়ী ধাঁধার মতো থেকে গেছে। 4 জনের মধ্যে একজন কোম্পানির ম্যানেজার হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রিচার্ডের সেই ঘুটঘুটে অন্ধকারের স্যাঁতস্যাঁতে বেজমেন্টে। 5 দিন ধরে অনাহারে থাকার কারণে তার চোয়াল হাড়ের সঙ্গে মিশে গেছে, কিন্তু তার চোখের তেজ এখনও ম্লান হয়নি। মধ্যবয়সী শরীর দুর্বল হলেও মানসিক জোর একটুও কমেনি। লুকাসের মতো হিংস্র মানব প্রতিদিন তার উপর নির্মম অত্যাচার চালিয়েছে, থাবার মতো হাত দিয়ে তাকে পিষেছে, কিন্তু 5 দিনেও মুখ দিয়ে একটি শব্দ বের করতে পারেনি। ম্যানেজারের নিস্তব্ধতা প্রতিটি আঘাতের চেয়েও ভারী হয়ে উঠছিল।
হঠাৎ বেসমেন্টের শাটার কর্কশ শব্দ তুলে উপরে উঠতে থাকে। সাথে সাথে ঘরে হালকা আলো ঢুকতেই কামরুল আতঙ্কে চোখ বুজে ফেলে। হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল আরেকটি নৃশংস আঘাতের অপেক্ষায়। কিন্তু আজ কিছু ভিন্ন ঘটল। রিচার্ড, লুকাস এবং ন্যাশো তিনজন একসাথে বেসমেন্টে প্রবেশ করল। আশ্চর্যজনকভাবে তাদের চোখে মুখে ছিল না কোনো হিংস্রতার ছাপ। লুকাস নীরবে এসে কামরুলকে সোজা করে বসালো। ন্যাশো চেয়ারে পায়ের শব্দ তুলে একটি চেয়ার এনে রাখলো ঠিক কামরুলের সামনে। রিচার্ড ধীরে ধীরে এগিয়ে এসে পায়ের উপর পা তুলে বসলো কামরুলের সামনে। ঠোঁটের কোণে সে চিরচেনা বাঁকা হাসি, কিন্তু সেই হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, মানতেই হবে, তোর দম আছে। রিচার্ডের বিদ্রুপ মাখা স্বরে কামরুল চুপ থাকার সিদ্ধান্ত নেয়। চিবুক শক্ত করে নিচের দিকে তাকিয়ে থাকে। রিচার্ড ঠোঁট কামড়ে বিদ্রুপে হেসে ওঠে। তবে তোর ছেলের একদমই নেই, বাপের মতো হইল না পোলা। সঙ্গে সঙ্গে মাথা তোলে কামরুল। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রিচার্ডের দিকে চেয়ে গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, আমার ছেলেকে কিছু করলে তোকে আমি। কথা শেষ করতে দেয় না রিচার্ড, তার আগেই ঠান্ডা গলায় বলে ওঠে, আইডিয়াল কলেজ, সাবজেক্ট সায়েন্স, উচ্চতা 5 ফুট 8.5, কুকড়া চুল, বাদামি চোখের মনি, ডাস্ট অ্যালার্জি আছে, তবে ক্যারেক্টার পেয়েছে একেবারে বাপের 16 আনা। কাউন্সিলরের মেয়ের সাথে কাল 9টার পর এলিজাবেথের চেতনা ফিরেছে, তবে এখনো পর্যন্ত মুখ দিয়ে একটি শব্দ বের হয়নি। এলিজাবেথের ভেতরে এক ধরনের চাপা অস্থিরতা। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। তাকবীর ওকে কোনো প্রশ্ন করেনি কিংবা বাধা দেয়নি, শুধু পাশে চুপচাপ বসে রয়েছে, হয়তো অপেক্ষায়। তখন এলিজাবেথ তার এই নীরবতা জাল ছিঁড়ে কথা বলবে। কিছু মুহূর্ত পর এলিজাবেথের নীরবতা ভাঙল। এর নিস্তেশ্বর একটি দীর্ঘশ্বাসের মতো ঘরের নিস্তব্ধতাকে ছুঁয়ে গেল। আমি আসলেই অলক্ষী। তুমি সৃষ্টির সেরা। তাকবীরের কণ্ঠে ভরসার দৃঢ়তা। তবু এলিজাবেথ তাকালো না তাকবীরের দিকে। অন্তরের গভীরে ঝড় উঠেছে, ক্ষণে ক্ষণে আঘাত হানছে। বুকের ভেতর গুমড়ে ওঠা কষ্ট তাজা উষ্ণ অশ্রুর মতো ঝরে পড়ছে। বারবার আমার সাথেই কেন? তাকবীর ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল। টুল থেকে উঠে বিছানায় গিয়ে বসলো দূরত্ব রেখে। এলিজাবেথের জমে থাকা কষ্টময় উপস্থিতির দিকে সরাসরি তাকিয়ে বলল, কার্নিশ কোণ থেকে আটকে রাখা বাঁধ এবার ভেঙে পড়ল। ভেজা চোখে এলিজাবেথ তাকালো তাকবীরের দিকে। কণ্ঠ বুঝে এলো কান্নার ভারে। ফ্যাসফ্যাসে গলায় বলল, ওরা কারা ছিল? আমি কি এমন ক্ষতি করেছি মানুষের? কেন বারবার আমাকে মারতে চায়? এলিজাবেথের চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুকণা যেন তীরের ফলার মতো। তা শুধু মাটিতে পড়ে না, সোজাকে বিধে তাকবীরের হৃদয়। তাকবীর গভীরভাবে তাকালো এলিজাবেথের ভেজা চোখের দিকে। চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, যার হাতে থাকুক এই ঘটনার পেছনে, কেউ ছাড় পাবে না। ওদের শাস্তি হবে, দেখে নিব আমি। এলিজাবেথের ভেতরটা কেঁপে উঠল। ভয় মাখা চোখে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, দয়া করে আপনি কোনো রক্তের খেলায় মেতে উঠবেন না। আমি আর কাউকে হারাতে চাই না। আমার জন্য আর কোনো প্রিয়জনকে হারানোর সহ্য হবে না। কথা দিন আপনি প্রতিশোধের খেলায় নামবেন না। তাকবীর এক মুহূর্তের জন্য চুপ করে রইল, চোখে কঠিন সংকল্পের ছায়া। কিন্তু এলিজাবেথের কণ্ঠে আকুলতা ওকে থমকে দিল। গভীরভাবে শ্বাস নিয়ে নিচু স্বরে বলল, আমি যাই করি তোমার জন্য করব, তবে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার শান্তি নষ্ট হওয়ার মতো কিচ্ছু করব না। তাকবীরের মুখে শান্ত কথা থাকলেও ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। এই চাপা উত্তাপ এলিজাবেথও অনুভব করলো। ওর অস্বস্তি বেড়ে উঠতে লাগলো। তাকবীর বুঝতে পারে নিজেকে সংযুক্ত করে এলিজাবেথকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ফিসলে এক হাসি ফুটে বলল, আরে ভয় পাচ্ছ কেন? কথা দিয়েছি তো আমি কিচ্ছু করব না। তুমি স্বাভাবিক হও, সব ঠিক হয়ে যাবে। তাকবীরের হাসি কৃত্রিম হলেও এলিজাবেথের ভেতরের শঙ্কা এক মুহূর্তের জন্য হলেও কমলো। কিন্তু এই প্রশান্তি কতটা সত্যিকারের তা কারো জানা নেই। হঠাৎ এলিজাবেথের কণ্ঠে আতঙ্ক আর যন্ত্রণা একসঙ্গে ফুটে উঠল। ওই নিকৃষ্ট লোকটা মনে হয় রেশমা মা আর শিহাব ভাইকে কিছু করে ফেলেছে। তাকবীর চুপ রইল, সত্যিটা প্রকাশ করার সাহস পেল না। তাকবীরের নীরবতা আরো ভারী করে তুলল পরিস্থিতি। এলিজাবেথের গলা আবার ধরে এলো, কাপা কণ্ঠে বলল, শয়তানটা আমার সবকিছু ধ্বংস করেও বারবার কেন আমাকে বাঁচাতে আসে? তাকবীরের ভেতর ক্ষুব্ধতা থাকলেও শান্ত স্বরে উত্তর দিল, অ্যালোকেশি, নিচের উপর এত প্রেসার দিও না। তোমার শরীর খুব উইক, কাল ডক্টরের কাছে নিয়ে যাবো তোমাকে।
কিন্তু এলিজাবেথ মানতে চাইল না। ভেতরে অস্থিরতা থামছিল না। বারবার চোখের সামনে ভেসে উঠছিল চেতনা হারানোর আগের সেই মুহূর্ত। রিচার্ডের সমুদ্র নীল চোখ জোড়া, যেগুলোতে একটুও ভয় বা অস্থিরতা ছিল না। বুকের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলছিল অস্ফুট, অথচ প্রচন্ড। রিচার্ডের সেই চোখ এলিজাবেথকে নীরবে তাড়া করে ফিরছিল। তাকবীর ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নিল। ধীরে ধীরে এলিজাবেথকে শান্ত করলো, কথা ঘুরিয়ে স্বাভাবিক আলোচনায় নিয়ে এলো। দুজনেই চেষ্টা করলো চাপা অস্থিরতা সরিয়ে ফেলে স্বাভাবিক হওয়ার। আর এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠল, তাদের বন্ধুত্ব। এটি এমন এক বন্ধুত্ব যেখানে এলিজাবেথ সম্পূর্ণ মুক্তমনা। ওর প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি তাকবীরের সামনে খোলা বইয়ের মতো। আর তাকবীর তার নিজের মতো করে সবকিছু সামলায় বন্ধুত্বের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। কঠিন সময়েও তাদের এই বোঝাপড়া এক ধরনের শান্তির ছোঁয়া এনে দেয়। আচ্ছা ভালো মানুষ, আপনি তখন ভেতরে গেলেন কিভাবে? তাকবীরের হাসি ধীরে ধীরে মিলিয়ে গিয়ে গম্ভীর স্বর ধারণ করলো, বলল, তখন বাইরে অপেক্ষা করছিলাম, সময় লক্ষ্য করলাম কতগুলো গাড়ির ভিতরে ঢুকেছে। প্রথমে আমলে না নিলেও পরে গুলির শব্দে ছুটে গেলাম। ভাগ্য ভালো, ঠিক সময়ে পৌঁছেছিলাম। ও, ঢং করে দীর্ঘ টান দিয়ে বলল এলিজাবেথ, যেন তাকবীরের কথায় অতিরঞ্জনের ইঙ্গিত করছে। মুহূর্তেই দুজনেই হেসে উঠল। হঠাৎ তাকবীর উঠে দাঁড়িয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। এলিজাবেথ ভুরুকুচকে তাকালো তাকবীরের এই অদ্ভুত আচরণের দিকে। হঠাৎ তাকবীর কোনো কথা না বলে খাটের নিচ থেকে একটা বাস্কেট বের করলো। দেখা মাত্র এলিজাবেথ চিৎকার করে উঠল। খপ করে বাস্কেটটা ছিনিয়ে নিয়ে ভেতর থেকে বিড়ালটিকে বের করে এনে বুকের সাথে মিশিয়ে আদর করতে লাগলো। চোখে মুখে আনন্দে ঝলমল করছিল। তাকবীর মনোমুগ্ধ হয়ে চেয়ে রইল তার এলোকেশির দিকে। এলিজাবেথের উজ্জ্বল হাসি আর উজ্জ্বল মুখ ওকে টেনে ধরছিল। হাসি মাখা মুখে এলিজাবেথ তাকালো তাকবীরের গভীর চোখে, বলল, জুলিয়েট এখানে আসলো কিভাবে? তাকবীর মিষ্টি হেসে এলিজাবেথের পাশে বসে পড়ল। আসার সময় সাথে করে নিয়ে এসেছি। তাকবীর বিড়ালটির দিকে চেয়ে হেসে বলল, কিউটি, তোমার নাম বুঝি জুলিয়েট? না, ওর নাম মায়া। এলিজাবেথ বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খোশমেজাজে বলে দিল অবলীলায়। তাকবীর গদগদ কণ্ঠে বলল, তাই? আপনার নাম বুঝি মায়া? মায়ার নাম মায়ের মতো মায়াবী। সম্ভবত আমার এলোকেশির কপি ক্যাট পিতা। এলিজাবেথ হাসতে গিয়েও থেমে যায়। এতক্ষণে খেয়াল আসে বলতে বলতে কি বলে ফেলেছে। এলিজাবেথ বের হতে চায় দ্রুত এমন অস্বস্তিকর মুহূর্ত থেকে। তাড়াতাড়ি করে কথা পাল্টে ফেলল, আচ্ছা কিছু খেললে কেমন হয়? তাকবীর বুড়ো গুছিয়ে ভাবুক ভঙ্গিতে বলল। আচ্ছা, কি খেলা যায়? এলিজাবেথ এক মুহূর্ত না ভেবে বলে উঠল, হাউ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ডেয়ার? ওকে, কি নেবে বল। আমি ভাই মেয়ে মানুষ, এত সাহস নেই ডেয়ার নেয়ার। ঠোঁট কামড়ে ভুরু গুছিয়ে দেখলো তাকবীর এলিজাবেথকে। পরপর কিছুক্ষণ ভেবে সবেগে অবিলম্বে আওড়ালো। চাইল্ডহুড ক্রাশ কে ছিল? এলিজাবেথ হেসে সঙ্গে সঙ্গে গদগদ করে উত্তর দিল। সালমান খান। চোখ বড় বড় হয়ে গেল তাকবীরের, বলল, আরে আমারও তো। তাদের হাসির রিনছিনের শব্দে নিস্তব্ধ ঘরের পরিবেশ গরম হয়ে উঠল। এবার খেলার পালা তাকবীরের। এলিজাবেথ ভুরু নাচিয়ে বলল, বলুন ট্রুথ না ডেয়ার? তাকবীর কোনো সময় নষ্ট না করে তড়িঘড়ি করে বলল, ট্রুথ। এলিজাবেথ চোখ ছোট করে তাকালো, ভেঙচি কেটে সরু গলায় বলল, পুরুষ মানুষ, তাও ডেয়ার নেয়ার সাহস নেই? তাকবীর হেসে আঙুলের অর্ধেক ভেঙে দেখালো। আমি মানুষটা বড়সড় হলেও আমার কলিজাটা এতটুকু। এলিজাবেথ ঠোঁট বাঁকালো, অতঃপর চিন্তা ভাবনার ভান করে বলল, জীবনের একটা লজ্জাজনক সত্যি বলুন, যেটা আজও পর্যন্ত কেউ জানে না। তাকবীর এক মুহূর্ত থেমে হেসে বলল, বলবো? এলিজাবেথ আগ্রহে উপরে নিচে মাথা ঝাঁকালো। হুম। তাকবীরের কৃষ্ণ গহ্বরের শ্যামলা গড়নে লাল আভা ফুটে উঠল, যেন চেহারায় খানিকটা লজ্জার ছাপ পড়ল। একঘেয়ে দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে। একটু থেমে নরম গলায় বলল, একটা সত্যি বলছি, যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম সেদিন আমার এই শক্ত হাত কেঁপে উঠেছিল। এলিজাবেথের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। তাকবীরের সরল স্বীকারোক্তি ঘরের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলল। তাকবীর মিটিমিটি হাসছে, হেসে কাব্যিক ভঙ্গিতে বলল, তোমার চাহনি যদি আমার দেহ পোড়াতে পারে, তাহলে তোমার মিলনে আমার আত্মা কোথায় পৌঁছাবে তা কল্পনাতেও ভীত এলোকেশী। এলিজাবেথের বুকের ভেতর চাপ দিয়ে ধরে রাখলো। তাকবীরের গভীর অর্থের কথাগুলো হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। চেহারায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল। তাকবীরের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা জ্বলে উঠল। কণ্ঠস্বর গভীর আর আবেগপ্রবণ হয়ে খাদে নেমে গেল। যেভাবে আত্মার দেহ একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ, সেভাবে তুমিও আমাকে তোমার আত্মার মতো সঙ্গে নিয়ে যেও। মিশে যাওয়া আত্মায়
আমাদের আত্মাও যেন বিলীন হয়ে যায়। তাকবীরের কথাগুলো বাতাসের প্রতিটি কণায় প্রতিধ্বনিত তুলল। এলিজাবেথ স্থবির হয়ে তাকিয়ে থাকলো তাকবীরের দিকে। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলিয়ে গেল। তাকবীর হঠাৎ আবেগপ্রবণ হয়ে এলিজাবেথের হাত আঁকড়ে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই দরজার পাশ থেকে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো সে বয়স্ক মহিলা। তার উপস্থিতি এতটাই আকস্মিক আর দ্রুত ছিল যেন তিনি আগে থেকেই অপেক্ষা করছিলেন বাইরে। তাকবীর মুহূর্তেই সরে এলো এলিজাবেথের থেকে। এলিজাবেথও মায়াকে বুকে চেপে ধরে খানিকটা পিছিয়ে গেল। তাকবীর তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলার দিকে তাকালো। স্বর ছিল চাপা কিন্তু স্পষ্ট। খালা, এভাবে কেউ কারোর ঘরে ঢোকে? এত বছর এই বাড়িতে থেকেও নিয়ম কানুন শেখা হলো না? মহিলার মুখে বিব্রত ভাব ফুটে উঠল। আমতামতা করতে থাকলো। না মানে বীর বাবু, ম্যাডাম তো রাতের খাবার খায়নি, সেজন্য ডাকতে এসেছিলাম। যান আপনি, টেবিল রেডি করুন। মাথা নাড়িয়ে চলে গেল মহিলা। তাকবীর আবারও ফিরে তাকায় এলিজাবেথের দিকে। স্মিত হাসল পরিস্থিতি নরমাল করার জন্য। চলো বাকিটুকু শেষ করি, এবার কিন্তু তোমার পালা। হালকা হাসলো এলিজাবেথ। ঠিক আছে, কি নেওয়া যায়? এবার কিন্তু ডেয়ারি নিতে হবে। ঠোঁট ফোলালো এলিজাবেথ। তাও মানল না তাকবীর। বাধ্য হয়ে এলিজাবেথকে ডিয়ারি নিতে হলো। প্রস্তুত ছুড়ল তাকবীর। জীবনের অবিচ্ছেদ্য একটা সত্যের কথা বলে সাহসের প্রমাণ দাও। হাসি থেমে গেল এলিজাবেথের। গম্ভীর হলো মুখভঙ্গি। নিচু স্বরে বলল, আমার জীবনের সবকিছুই চরম সত্য, আর সকলেই কিছুই জানেন আপনি ভালো মানুষ। তাকবীর অতি সাবলীল গলায় বলল, আমি যেটা জানি না সেটা জানতে চাই লোকেশী। এলিজাবেথ মনমরা এক হাসি দিয়ে আনমনে বলে উঠল, কিছু একটা শূন্যতা ছিল যা পূর্ণতার সীমা ছুঁতে পারেনি। কেউ একজন ছিল যে আমার ছায়া, তবু আলোর মতো অধরা। তাকবীরের বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভূত হলো। কিছু প্রশ্ন থাকে যেগুলো হৃদয় না চাইলেও কৌতূহল বাধ্য করে জিজ্ঞেস করতে। গলার ভরাট কণ্ঠে তাকবীর অবশেষে জানতে চাইল, প্রেমে পড়েছিলে তুমি কারো? এলিজাবেথ চোখ বন্ধ করল। সেই মুহূর্তে ওর মুখে ফুটে উঠল এক গভীর কল্পনায় মিশে যাওয়া হাসি। এলিজাবেথের গলায় এক ধরনের স্বপ্নের ছোঁয়া, তবু এক সীমাহীন বেদনার মায়া। পড়েছি তো প্রেমে, আমিও পড়েছিলাম সেই কবেই এক কল্প পুরুষের প্রেমে। তাকে প্রথমবার দূর থেকে দেখেছিলাম একটুখানি, সেখানেই ছিল আমার সর্বনাশ। সে ছিল এক মুহূর্তের ঝলক যা আমাকে তলিয়ে নিয়ে গিয়েছিল। মরতে গিয়েছিলাম, তাকে দেখে বেঁচে থাকার নতুন আশা নিয়ে ফিরে এসেছিলাম। সে না চাইতেও আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেদিন, আর সেদিন থেকেই শুরু হলো আমাদের পথ চলা। আমি তাকে মনের কোণে সাজিয়ে নিয়েছিলাম নিজের মতো করে, নিখুঁত, নিঃশব্দ, নিগড়। এমন গভীর ভালোবাসায় জড়িয়ে ফেলেছিলাম তাকে যেন আমার জীবন দিয়ে তার জন্য লড়তে পারি, অথচ বাস্তবের কোনো সীমানাই তাকে পাইনি। সে রয়ে গেছে আমার কল্পনার রাজ্যে, এক দূর আকাশের তারা হয়ে। তাকবীর নির্বাক হয়ে বসে রইল। এলিজাবেথের প্রতিটি কথা বাতাসে ঘুরপাক খেয়ে তাকবীরের হৃদয়ে এসে লাগলো। মানুষ ভালোবাসে পাওয়ার আশায়, আর হারালে নিজেরই ভাঙা হৃদয়ের মাঝে দাঁড়িয়ে আফসোস করে। এত আশা করেছিল, তাই না এলোকেশী? এলিজাবেথ ভিতরে চাপা কষ্ট চেপে রেখে চোখ খুলল। দৃষ্টি জড়িয়ে গেল তাকবীরের শ্যামবর্ণে। কুকরানো চুলগুলো আজ খুব একটা পরিপাটি মনে হচ্ছে না, কিন্তু পাঞ্জাবির সঙ্গে এমনভাবে মানিয়ে গেছে যেন সেটাই ছিল তার জন্য উপযুক্ত। এলিজাবেথের চোখে ভাসছিল তাকবীরের চোখের গভীরে সাজানো কষ্টের প্রতিটি রেখা। কখনো কখনো এলিজাবেথের নিজেকে খুব স্বার্থপর মনে হয়, অথচ নিজের কষ্টের গভীরতা সে নিজেই খুঁজে পায় না। ঠোঁট কামড়ে কান্না চাপে এলিজাবেথ বলল, আমাকে একটু একা থাকতে দেবেন ভালো মানুষ। তাকবীর চাপা হাসলো। এক মুহূর্ত না দেরি করে উঠে বেরিয়ে গেল। তাকবীরও আর এই মুহূর্তে থাকতে চাইছে না। তাকবীর দরজার বাইরে যেতেই এলিজাবেথ ছুটে সে দরজা আটকে দিল ভেতর থেকে। আবারও ছুটে গিয়ে উপর হয়ে পড়লো বিছানায়। বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। তাকবীর গেল না। দরজার বাইরে দাঁড়িয়ে এলিজাবেথের কান্না শুনছিল। জানে না কেন এলিজাবেথ কাঁদছে, কিন্তু আজ তাকবীর এলিজাবেথের কান্না আটকাতে পারল না। আজ এলিজাবেথ ঠোঁট চেপে কান্না চেপে রাখেনি, নিজের কষ্টের কাছে সারেন্ডার করেছে। কান্নায় ভিজে মনের অভ্যন্তরের ক্ষতগুলো বেরিয়ে আসছে। হঠাৎ তাকবীরের ঠোঁটে ফিকে এক হাসি ফোটে। হৃদয় থেকে এক অচেনা অশ্রু গড়িয়ে যায়। ঠোঁট করে হাসি ঝুলিয়ে বলল, নারী জাত সত্যি বিস্ময়কর সৃষ্টি। যারা হৃদয় উচার করে ভালোবাসে তাদের অনায়াসে ত্যাগ করে ছুটে চলে মরীচিকার মোহে, কিন্তু নিশীথ রাতে নিঃসঙ্গতার বুকে আফসোসের সুরে শুধুই নিজের জন্য বাঁচে। ফোঁস নিঃশ্বাস ছেড়ে চলে গেল তাকবীর। সঙ্গে সঙ্গে এলিজাবেথের কক্ষের ডান পাশে জানালার পাশ থেকেও একটা লম্বা আকৃতির ছায়া সরে গেল। খালা। মহিলা চমকে ওঠে, বুকে ফু দিয়ে পেছনে ফিরল। তাকবীর বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে টান টান হয়ে। মহিলার গলা কাঁপছিল অকারণে। জি জি ছোট সাহেব, আপনি খাবেন তো? আমি খাবার সাজিয়ে দিয়েছি।
তাকবীর এক পা এক পা করে এগিয়ে এলো কাঁপতে থাকা মহিলার দিকে। চোখে ছিল তীক্ষ্ণ এক দৃষ্টি, গলায় গভীর গম্ভীরতা। নীরব ঠান্ডা স্বরে বলল, চাচির মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, তাই না? মহিলা ভরকে গেল, আমতা আমতা করে বলল। মানে? তাকবীরের কণ্ঠ আরো গম্ভীর হয়ে উঠল। মানে যখনই আমি আমার স্ত্রীর আশেপাশে যাই, তাকে ছুতে যাই, তখনই আপনি চলে আসেন। সারাক্ষণ আমি স্ত্রীর সঙ্গে আঠার মতো জড়িয়ে থাকছেন, কাজ ছাড়া। আমি আমার অচেতন স্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়াই, গাড়ি থেকে কোলে তুলে তাকে ভিতরে নিয়ে আসতে গেলাম। তার আগেই আপনি আগ বাড়িয়ে অন্য মেয়েদের নিয়ে এগিয়ে আসেন তাকে নিতে। জিনিসগুলো খুবই অদ্ভুত না? মহিলা তাকবীরের কথায় কোনো উত্তর দিতে পারল না। থরথর করে কাঁপছে তার হাত। তাকবীরের কণ্ঠস্বর এবার উঁচু হলো, রুষ্ট গলায় বলল, এতদিনে নিশ্চয়ই আমার জাত সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে গেছে চাচি। কাল থেকে আপনার ছায়াও যেন না দেখি এই বাড়িতে। হনহনিয়ে চলে গেল তাকবীর। মহিলার শরীরে কাঁপন তবুও কমে না। কাঁপতে কাঁপতে শাড়ির কুচির কাছে গুজে রাখা ফোন বের করে কল করলো কারোর নাম্বারে। নেশা সম্পূর্ণ বাগান বাড়িতে এক ঝলক চোখ বুলিয়ে রুমে প্রবেশ করলো। হাতে দুধের গ্লাস। কিছুক্ষণ আগে ইব্রাতকে রাতের খাবার আর ওষুধ খাইয়ে বাইরে গিয়েছিল। তবে সেই আঘাতের পর গুরুতর কিছু না হলেও ইব্রাতের মাথায় দুটো সেলাই পড়ে। ইব্রাত খাটের মাঝখানে চুপটি মেরে শুয়ে আছে। প্রতিদিনের মতো আজ কোনো চঞ্চলতা নেই, একদম নীরব। নেশা রুমে ঢোকা মাত্রই ছুটে এসে কোলে না উঠে চুপ করে শুয়ে থাকার দৃশ্য দেখে নেশার বুকটা চেপে ধরল। তপ্ত শ্বাস ফেললো। এগিয়ে গিয়ে নেশো ইব্রাতের পাশে বসে। টানলেও আজ একদমই উঠে না ইব্রাত। সাধারণত নেশো জোর করে তুলে দুধ খাওয়ালেও আজ কোনো বাধ্যতা সৃষ্টি করেনি। ইব্রাতের মনের অবস্থা বুঝে নেশো ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়লো চুপচাপ। অন্যদিনের মতো ইব্রাত আজ নেশোর বুকে এসে চাপটে পড়লো না। নেশো কিছুক্ষণ চুপচাপ থাকলো। অতঃপর অজ্ঞতা নিজেই ইব্রাতকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নেশোর বুকের মাঝে ইব্রাত এক মুহূর্তে হারিয়ে গেল, কারণ তাদের দৈহিক গঠনের মধ্যে এতই বৈসাদৃশ্য। পাশাপাশি তাদের গায়ের রঙের মধ্যে আকাশ সমান ভিন্নতা ছিল। তবুও সে মুহূর্তে কিছুই মেটান না। দুটো হৃদয় একে অপরকে অনুভব করছিল, সব পার্থক্য ভুলে একে অপরের পাশে। আজ যখন হামলা হয় তখন সবিতা বেগম কিচেনেই ছিল। সন্ত্রাসীরা যখন উপরে অস্ত্র হাতে যাচ্ছিল, সবিতা বেগম দেখেও এগিয়ে যায়নি মেয়েকে বাঁচাতে। আর সকল মায়েদের মতো তিনি নিজেকে বাঁচানোর জন্য স্টোর রুমে গিয়ে লুকিয়েছিল। তবে সরল ইবারত তা জানতো না। নেশো গিয়ে যখন রুমের লক খুলে ইবারতকে বের করে, ইবারত ছুটে গিয়েছিল মায়ের জন্য। কিন্তু পরবর্তীতে যা দেখতে পায় তা ওর ছোট কোমল মন একদম ভেঙে দেয়। এক মুহূর্তে ওর পৃথিবী চুরমার হয়ে যায়। সেই থেকে ইবারতের বিষণ্ণতা শুরু হয়। এরপর আর রুম থেকেও বের হয়নি, এমনকি সবিতা বেগমের হাতের রান্না খায়নি। বাধ্য হয়ে নেশো নিজেই বউকে সুপড়ে দেখাইয়েছিল। আমি কি আম্মুর পেটের মেয়ে না? তোমার জন্মের সময় আমি ছিলাম না তো জান। চিমটি কাটলো ইব্রাত নেশোর বুকে। ঠিক করে হেসে দিল নেশো। ইব্রাতের মাথাটা শক্ত বুকে রাখলো ওর। শক্ত করে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইব্রাতের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সঙ্গে সঙ্গে নেশো উঠে বসে, আলো জ্বালায়। ইব্রাতকে টেনে তুলে দু হাতের আজলায় চেপে ধরলো ওর অবয়ব। কিছুটা শক্ত গলায় বলল, শেষ ভালোবাসা 2 দিনেই। ইব্রাত ভয় পেয়ে গেল। শুষ্ক ঢোক গিলে বলল, মানে? তখন তো বিয়ের আগে বলতে আমাকে পেলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে এখন কষ্ট পাচ্ছ কেন অন্যদের কারণে? আমি থাকাটা কি তোমাকে একটু আনন্দ দিচ্ছে না? সঙ্গে সঙ্গে ইব্রাত হামলে পড়লো নেশোর বুকে। ছোট্ট শরীরটা কাঁপছিল কান্নার চাপে। নেশো কিছু বলল না, বাধাও দিল না। ওকে নিজের কোলের উপর বসিয়ে দু হাতে কোমর পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। এই জড়িয়ে ধরা ওদের সব ভাঙা অংশকে জোড়া লাগিয়ে দিল। রুমে শুধু নাকটানার শব্দ শোনা যাচ্ছে। নেশো ইব্রাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে নির্ভয় দিচ্ছে। ছোট্ট ইব্রাতের কান্নার ভার নেশোর বুকে জমছিল, কিন্তু নেশো কিছু বলল না, শুধু শক্ত করে ধরে রাখলো। জান, অনেকক্ষণ হয়েছে, আর না, থামো। ইব্রাত থামতে চাইছিল না। শেষমেশ থামলো নেশোর কঠিন ধমকে। নেশো ইব্রাতের কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, আমার এই শক্ত মনেও কষ্ট হয় তোমার কান্নায়, আর কেঁদো না রাত। নেশোর কথায় প্রশান্তির একটা ঝলক এসে পড়লো ইব্রাতের মুখে। কান্না থেমে গেল, ঠোঁটে ফিকে হাসি ফুটলো। নেশো আবারও ইব্রাতকে বুকের সাথে মিশিয়ে শুয়ে পড়লো। হঠাৎ বাইরে থেকে গাড়ির শব্দ ভেসে এলো। ইব্রাত নেশোর লোমহীন বুকে মুখ গুজে রেখে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আসল এখন? নেশো ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো 11:30 বাজে। এক মুহূর্ত থেমে বলল, বস। ইব্রাত কৌতূহল নিয়ে বলল, কোথায় গিয়েছিল ভাইয়া? আপনারা না একসাথেই ছিলেন? নেশো চোখের পাতা সামান্য নামিয়ে ক্লান্ত গলায় বলল, সন্ধ্যায় একসাথেই বেসমেন্ট থেকে বেরিয়েছিলাম, তবে পরে বস কোথায় যেন গেল। কোথায় গিয়েছিল? নেশো ঠোঁটে হালকা বিদ্রুপের হাসি টেনে বলল, কোথায় আর যাবে, দেশে আসার পর নিজের বাড়িতে থেকেছে কদিন,
এত বড় রাজপ্রাসাদ রেখে রাস্তায় থাকে গাড়িতে। থেমে ইব্রাত সাথে সাথে ন্যাশোর বুক থেকে মুখ তুলে ভুরকুচকে তাকালো। চোখে পড়তে ছলক। ন্যাশো কপাল কুচকালো ইব্রাতের এমন চাহনিতে। তবে মুহূর্তেই কারণটা বুঝতে পেরে মুস্কি হাসলো। ওর মাথা আবারও বুকের সাথে চেপে ধরে স্নেহের ছায়ায় রেখে কম্ফর্টার জড়িয়ে দিল ন্যাশো। এত অবাক হওয়ার কিছু নেই। ছাড় দিচ্ছি অসুস্থ বলে, ছেড়ে দিচ্ছি না। সুস্থ হলে সব পাওয়ার সুদে আসলে মিটিয়ে নিব। আব্বা, ওদিকে কোথায় যাচ্ছেন? তাজুয়ার থমকে দাঁড়ালো। কেঁপে উঠল ভেতরটা। চমকে পেছন ফিরে তাকালো। তাকবীর ভুরকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাজুয়ারের চোখে এক মুহূর্তে ভয়ের ছায়া ফুটে উঠল। ঘাবড়ে গিয়ে এদিক সেদিক তাকিয়ে বলল, আমি তো চিলে কোঠার ঘরে যাচ্ছিলাম। তাকবীরের চিবুক মুহূর্তে শক্ত হয়ে উঠল। ভেতরে ক্রোধ চেপে রাখতে পারছিল না। এক ধাপে এগিয়ে এসে রুষ্ট গলায় দাঁত পিষে বলল, চিলেকোঠা ছাদে, আর ছাদের সিঁড়ি ওই দিকে। তাজুয়ার শুষ্ক ঢোক গিলতে লাগলো। কণ্ঠ শুকিয়ে এলো। কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তাকবীরের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর ঠিকরে পড়ছিল এবং সেখান থেকে পালানোর কোনো পথ তাজুয়ার দেখছিল না। তাকবীর আর একটুখানি এগিয়ে দিয়ে দাপুটে গলায় চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার আব্বা, আপনার কুদৃষ্টি যদি আমার এলোকেশের উপর পড়েছে ভুলে যাবেন না, আমার রক্ত কিন্তু ভালো না। নিজেকে বদলাতে চাচ্ছি, তবে বদলে চাইনি। বীর, চোখ গলায় চোখ রাঙানো তাজুয়ার। তাকবীরের স্বর আরো গাঢ় হলো, আস্তে আব্বা, আমার স্ত্রী ঘুমাচ্ছে। তাজুয়ারের কথার আগুন নিভে গেছে, কিন্তু চোখে জ্বলে ওঠে দহনশীল ক্রোধ। মস্ত বড় ভুল করেছো তুমি বীর, এই মেয়ের জন্য সব ছেড়ে দিয়ে। একদিন এই মেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। আমার জীবনে যেন কেউ থাকতে না পারে, সেইভাবেই আমাকে তৈরি করেছেন আপনি। এখন আর আপনার মুখে এসব কথা মানাই না আব্বা। তাজুয়ার কর্কশ গলায় বলল, অকৃতজ্ঞের মতো কথা বলবে না বীর। তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই হয়নি। পস্তাবে একদিন তুমি। এই মেয়ে তোমাকে ধ্বংস করে দিয়ে যাবে। ব্যাগ্র পায়ে চলে গেল তাজুয়ার। তাকবীর রেলিং এ কোমর লাগিয়ে সিগারেট ধরালো। দৃষ্টি বন্ধ দরজাতে। ভেতরে ঘুমাচ্ছে এলিজাবেথ, তার এলোমেলো শখের নারী। তাকবীর মাথা উপর তুলে গালের ভেতরে জমানো সব বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দিয়ে আনমনে বিড়বিড় করলো, না, তোমার আগমন আমার পাপের রাজ্যের হতো, আর নিজের লক্ষ্যের পথ থেকে বিচ্যুত হতাম আমি। তাহলে নিজের চোখে নিজের ধ্বংসের মর্মান্তিক প্রতিচ্ছবি এঁকে দেখার অভিশাপ থেকে হয়তো মুক্ত থাকতাম। পাঞ্জাবির পকেটের ভেতর থেকে হঠাৎ গিজগিজে বিরক্তিকর শব্দে বেজে উঠল ফোনটি। তাকবীর ধীর ভঙ্গিতে আরেকটা সিগারেট ধরিয়ে ফোন রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে ভেসে এলো রায়ানের ঘুম জড়ানো স্বর, বস, আপনার কথা মতো কাদেরের বাড়ি পুরে ছাই না হওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম। পা ফুলে গিয়েছে। এখন রাত 4টে বাজে। আমি কি এবার বাড়ি যেতে পারি? তাকবীর ঠান্ডা স্বরে বলল, ওকে, আর শোনো, কাদের ওদের হাতে পড়ার আগেই ওকে আমি চাই। রায়ান হাই তুলতে তুলতে বলল, বিয়ান কাদেরের পরিবারের সবার কল ট্র্যাক করছে। খুব শিগগিরই ওকে ধরে ফেলবো আমরা। তাকবীরের ঠোঁটে বিদঘুটে এক হাসি ফুটে উঠল। বিয়ান পারবে, আমি জানি। রায়ান সম্মতি জানিয়ে কিছুক্ষণ চুপ থাকলো। হঠাৎ স্বর কিছুটা নিচু হয়ে এলো, বস, ডক্টরের সাথে কথা হয়েছে? তাকবীর ধোয়ার মেঘ ছেড়ে ঠোঁট গোল করে বলল। হুম। রিয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সংকোচের সুরে বলল, বস, সবকিছু আবার অ্যারেঞ্জ করতে সময় লাগবে। তাকবীর ধীর স্বরে জবাব দিল। হুম, অপেক্ষা করলাম আরো কয়েকটা মাস। রিয়ানের কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। কিন্তু বস, এতদিন এটা তো আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তাকবীর সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ছাড়ল। আমি সব সামলে নেব, কাল থেকে কোম্পানিতে বসবো। রিয়ান হতাশ স্বরে বলল, এটাই তো রিস্ক বস, আর একটু ভেবে দেখলে হয় না? এতদিনে। তাকবীরের কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল। আমার ভাবা হয়ে গেছে রিয়ান। এক মুহূর্ত নীরবতার পর রিয়ান চাপা গলায় বলল, উপর থেকে একের পর এক হুমকি আসছে বস। এভাবে হঠাৎ করে সবকিছু থেকে বেরিয়ে আসা যায় না। রিয়ান, আমার মাইন্ড সেট আপ অলরেডি ডান, রাখলাম। তাকবীর কল কেটে দিল। চোখে মুখে গভীর ছাপ, লটাটে ভাঁজ আর চোখে অন্ধকার। কিছু সময় পেরিয়ে হঠাৎ খট করে খুলে গেল এলিজাবেথের রুমের দরজা। এলিজাবেথ ঘুমকাতুরে চোখে বেরিয়ে এলো। তাকবীরকে দেখা মাত্র কুচকানো চোখ আরো কুচকে গেল। ভালো মানুষ আপনি? তাকবীর তড়িঘড়ি সিগারেট ফেলে পা দিয়ে পিষে দিল। হাতে ধোঁয়া উড়িয়ে হাসলো। কি, ঘুম ভেঙে গেছে? বলেই চোখ গেল এলিজাবেথের হাতে রাখা পানির জগে। ও আচ্ছা, পানি খাবে? আমি নিয়ে আসছি। না না না, আপনি যাবেন না, আমি যাচ্ছি। আপনি এত রাতে এখানে কেন? ঘুমাননি? আমি একটু ঠিকানায় যাচ্ছিলাম। আচ্ছা, সিঁড়ি দিয়ে দেখে নেবো, ওই দিকটাই একটু অন্ধকার। তাকবীর কথাগুলো এড়িয়ে গেল।
একবারও পেছন ফিরল না, সোজা গিয়ে ঠিকানা নামক রুমের দরজা আটকালো। এই রুমটা এলিজাবেথের রুমের দুটি রুম পরে, সবসময় বাইরে থেকে তালা দেওয়া থাকে, বড় বড় দুটি তালা। এখানে তাকবীর আর তাজুয়া ছাড়া কেউ ঢুকতে পারে না। এলিজাবেথ একদিন ওই রুমের সামনে গেলে মেয়েড এসে ওকে সরিয়ে দেয়। জিনিসটা সন্দেহজনক হলেও এলিজাবেথ তেমন কিছু মনে করেনি। এলিজাবেথ অবাক চোখে তাকিয়ে থাকে তাকবীরের দাঁড়িয়ে থাকা জায়গাটার দিকে। মেঝেতে সিগারেটের জ্বলে পোড়া টুকরো ছড়িয়ে আছে, ধোঁয়ার হালকা গন্ধ এখনো বাতাসে ভাসছে। তাহলে কি সারা রাত এখানেই ছিল তাকবীর? একা নীরব আর সিগারেটের পর সিগারেট ফুঁকছিল। এলিজাবেথের মনে এক অজানা শঙ্কা খেলে গেল। এই অস্থিরতা, এই গভীর চিন্তা, সবকিছুর মানে কি? ধরিত্রী সোনালি শুভ্র আবায় ঝলমল করছে, সোনালি আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। নতুন দিনের শুরুতে প্রকৃতিও সাজছে। এলিজাবেথ ধীরে আড়মোড়া ভেঙে উঠে বসলো, চোখে ঘুমের রেশ। কিন্তু তাকবীরের কঠিন গলার নির্দেশ মনে পড়ে গেল। প্রতিদিন সকালে টেবিলে বসে ব্রেকফাস্ট করতে হবে তার সাথে। তাকবীর চায় একটি হ্যাপি স্বাস্থ্যকর ফ্যামিলি। নিজের চাওয়ার সাথে এলিজাবেথের জীবনেও স্থিরতার স্বস্তিতে নিয়ে আসতে চায়। কিন্তু এলিজাবেথের তাজুয়ার দেওয়ানের জন্য নিচে নামাটা সবসময় একটা চ্যালেঞ্জ। যদিও তাজুয়ারের সঙ্গে খুব কমই দেখা হয়েছে, কারণ তাজুয়ার বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। এলিজাবেথ ধীরে ধীরে গুটি গুটি পায়ে নিচে নামলো। এক অদ্ভুত অনুভূতি ওকে ঘিরে ধরলো, যেন কিছু একটা অপেক্ষা করছে ওর জন্য। এলিজাবেথ জানে না ভালো না খারাপ, যেমন ভয় পাওয়া তেমনই কাজ। আজ টেবিলে তাজুয়ার বসে আছে, তার পাশে বসে আছে তাকবীর। পাশে খালি রাখা চেয়ারটা এলিজাবেথের জন্য। তাকবীর এখনো খায়নি, কিন্তু তাজুয়ার নিজের মতো খেতে ব্যস্ত। এলিজাবেথকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর চোখে এক টুকরো আশ্বাস নিয়ে ওকে ডাকলো। ধীর পায়ে এগিয়ে এলো এলিজাবেথ, কিন্তু ঠিক যখন চেয়ারটা টেনে বসতে যাবে তখনই তাজুয়ারের কঠিন কণ্ঠস্বর ঘরের ভারী নীরবতা ভেঙে দিল। আই মেয়ে, তুমি এখানে বসবে না। এলিজাবেথ থমকে গেল, মাটির দিকে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাকবীরের মুখে চাপা অস্বস্তি ফুটে উঠল, কিন্তু তাকবীর তার স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে তাজুয়ারের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বা, আপনার তো খাওয়া শেষ, আপনি উপরে চলে যান। তাজুয়ার তাকবীরের দিকে কিছুক্ষণ নিরীক্ষণ করে চুপচাপ চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে এলিজাবেথের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল, যেন এলিজাবেথের অবস্থান স্মরণ করিয়ে দিতে চাইল। তাজুয়ার চলে যেতেই ঘরে এক ধরনের নীরব আরাম নেমে এলো। তাকবীর এবার শান্ত গলায় বলল, বসো এলিজাবেথ, এটা তোমার জায়গা। এলিজাবেথ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। মনের শঙ্কা এখনো কাটেনি, কিন্তু তাকবীরের কথায় এক অদ্ভুত নিরাপত্তা বোধ কাজ করলো। পাশে বসে থাকা মানুষটার উপস্থিতি ওকে একটু একটু করে সাহস যোগাচ্ছিল। তাজুয়ার বসার ঘরে গিয়ে টিভি চালু করলো। স্ক্রিনে তখনই ভেসে উঠল একটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাড়িধারে অবস্থিত জেকে এম্পায়ারের প্রধান কার্যালয়ের সামনে ভিড় করেছে অসংখ্য সাংবাদিক। কালো পোশাকধারী সশস্ত্র গার্ডে গিজগিজ করছে 12 তলা বিশাল বিল্ডিং এর চারপাশ। নিউজের হেডলাইন স্পষ্ট, জেকে এম্পায়ারের আসল মালিকের চাঞ্চল্যকর উদ্ভাবন। তাজুয়ার গভীর মনোযোগে খবর দেখতে থাকলো, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কোন এক অজানা টান তাকে স্ক্রিনের প্রতিটি দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে বাধ্য করছিল। লাইভ নিউজে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর জেকে এম্পায়ারের সামনে এসে থামলো একটি কালো মার্সিডিজ। মুহূর্তের মধ্যে সবার দৃষ্টি গাড়ির দিকে নিবদ্ধ হলো। দরজা খুলতেই বেরিয়ে এলো রিচার্ড, পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে মোড়ানো, চোখে কালো সানগ্লাস। রিচার্ডের উপস্থিতি চারপাশের পরিবেশকে আরো গুরুগম্ভীর করে তুলল। এটাই প্রথমবার রিচার্ড গণমাধ্যমের সামনে এলো। রিচার্ডের ধারালো চিবুক, শক্তিশালী চেহারা আর আত্মবিশ্বাসী হাঁটা দেখে উপস্থিত ফিমেল রিপোর্টারদের চোয়াল ফাঁক হয়ে যায়। রিচার্ডের অভিজাত অ্যাটিটিউড মুহূর্তেই সবাইকে স্তব্ধ করে দিল। ক্যামেরা, মাইক আর চিৎকারে ভরে উঠল প্রাঙ্গণ। সাংবাদিকেরা দৌড়ে রিচার্ডের দিকে এগিয়ে গেল প্রশ্নবাণে জর্জরিত করতে, কিন্তু ন্যাশনাল লোকাস তা সম্ভব হতে দিল না। তাদের কড়া তদারকিতে তারা যথাসম্ভব রিচার্ডকে ভিড়ের হাত থেকে রক্ষা করলো। রিচার্ড এগুলো মোটেও পছন্দ করে না। চোখে বিরক্তির ছাপ স্পষ্ট হলেও রিচার্ডের উপস্থিতি ছিল অটল। এলোমেলো প্রশ্নের ঝড় তুলেছে রিপোর্টাররা। বাতাসে ভাসছে তাদের হাজারো কৌতূহল। গার্ডরা যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করুক, জবানের অনর জেদ থামছে না। হঠাৎ এক সাহসী সাংবাদিক গলা উঁচিয়ে প্রশ্ন করলো, স্যার, আপনার এই সাফল্যের পেছনে প্রধান কারণ কি? রিচার্ড থমকে দাঁড়ালো। সাধারণত এমন প্রশ্নকে বিরক্ত করে, তবে এটি রিচার্ডের কাছে গুরুত্বপূর্ণ মনে হলো। রিচার্ড প্রশ্নকর্তার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমার মনোবল। রিচার্ডের গম্ভীর কণ্ঠ আর সংক্ষিপ্ত জবাবে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। এটাই তো রিচার্ড, স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী। প্রশ্ন, একটি পরিবারের প্রধান হলেন পুরুষ, যিনি সেই পরিবারের স্তম্ভ। যখন স্তম্ভ দুর্বল বা অচল হয়ে যায়, তখন পরিবারের উপর নেমে আসে চরম বিপর্যয়। ঠিক তেমনই রিচার্ডের ছোট পরিবারের স্তম্ভ ছিল তার বাবা। খুব সচ্ছল না হলেও তাদের পরিবার ছিল এক সুখী ও পরিপূর্ণ জীবনযাপনের প্রতীক।
রিচার্ডের বাবা একটি ওষুধ কোম্পানিতে কর্মচারীর পদে চাকরি করতেন, আর মা ছিল একজন গৃহিণী। কাকতালীয়ভাবে রিচার্ডের মা বাবা দুজনে এতিম ছিলেন, ফলে আত্মীয় স্বজনের সংখ্যা ছিল একেবারেই সীমিত। রিচার্ড তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল না। তার আগেও তাদের পরিবারের এক নতুন সদস্য এসেছিল, কিন্তু জন্মের পরপরই সে মারা যায়। সেই শোকের কয়েক বছর পর রিচার্ডের জন্ম হয় এবং তার আগমনের পরিবারটি আবার হাসি খুশি হয়ে ওঠে। তাদের জীবনের প্রতিদিন ছিল সুন্দর, সরল আর আনন্দময়। তবে একটা কথা চিরন্তন সত্য, খুব ক্ষণস্থায়ী। তেমনি রিচার্ডের পরিবারের সেই সুখও বেশি দিন টিকলো না। হঠাৎ এক দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল তাদের সাজানো সংসার। গতকাল রিচার্ড যে কামরুলকে খুন করেছে আর যে কাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে, সেই কাদেরই ছিল রিচার্ডের বাবার বস। কাদের ছিল একজন দুর্নীতিগ্রস্ত ও লোভী মানুষ, আর রিচার্ডের বাবা সাধারণ কর্মী হলেও ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। কোম্পানির ম্যানেজার কামরুলের সঙ্গে রিচার্ডের বাবার ছিল খুব ভালো সম্পর্ক। হঠাৎই দেখা যায় ছোট ছোট শিশু অজানা এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সারা দেশে এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব নিজ হাতে নিলেন রিচার্ডের বাবা। একদিন তিনি আবিষ্কার করলেন ভয়ঙ্কর এক সত্য। তাদের কোম্পানির ওষুধ তৈরির উপকরণে মেশানো হচ্ছে ভেজাল, যা শিশুদের জন্য বিষের মতো কাজ করছে। এই তথ্য জানার পর থেকে রিচার্ডের বাবার জীবনে নেমে এলো অন্ধকার। রিচার্ডের বাবা সরল মনে এসে ভয়ঙ্কর সত্যটি কামরুলকে জানিয়েছিলেন এবং বলেছিলেন তিনি পুলিশের কাছে সবকিছু প্রকাশ করবেন। কিন্তু কামরুল, যিনি কাদের সঙ্গী ছিলেন, সেই খবর দ্রুত কাদের কানে পৌঁছে দেয়। ওই রাতেই কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপা দিয়ে রিচার্ডের বাবাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলেও রিচার্ডের বাবা সারা জীবনের জন্য শয্যাশয়ী হয়ে পড়েন, প্যারালাইজড হয়ে যান এবং চিকিৎসকরা জানিয়ে দেন তার আর কখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। শারীরিক অক্ষমতার কারণে কাদের তাকে সরাসরি খুন করার ইচ্ছা পরিত্যাগ করে। তবে সেদিন থেকে রিচার্ডের পরিবারের উপর নেমে আসে এক দীর্ঘ অন্ধকার। রিচার্ড ছোট থেকেই বাবার নেওয়াটা ছিল। মায়ের স্নেহ যতই গভীর হোক, বাবার প্রতি তার ভালোবাসা ছিল এক অন্যরকম। রিচার্ডের বাবা নিজেও ছেলের জন্য ছিলেন পাগল, কিন্তু যখন পরিবারের প্রধান স্তম্ভ অচল হয়ে যায়, তখন সমাজের অন্ধকার চেহারা একে একে প্রকাশ পেতে শুরু করে। এই অন্ধকার থেকে শুরু হয় রিচার্ডের পরিবারের পতন। সেখানে জন্ম নেয় রিচার্ডের বেদনাময় গল্প, একজন নিরীহ রেদওয়ান থেকে ভয়ঙ্কর গ্যাংস্টার রিচার্ড কায়নাত হয়ে ওঠার করুণ ইতিহাস। রিচার্ড যখন 12 বছর পর গ্যাংস্টার রিচার্ড কায়নাত হিসেবে বাংলাদেশে ফিরে আসে, তখনই উদ্ঘাটন করে তার বাবার অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। সত্য উদ্ঘাটন করা রিচার্ডের জন্য কঠিন ছিল না। তবে রিচার্ড ইচ্ছাকৃতভাবেই প্রতিশোধ নিতে এত দীর্ঘ সময় নেয়। রিচার্ডের বাবার সেই পরিকল্পিত দুর্ঘটনার পেছনে হাত ছিল কাদের, কামরুল, বাসেদ আর শামসুলের। তাদের মধ্যে একজনকে রিচার্ড কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় তাদের কোম্পানির মেয়াদোত্তীর্ণ বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করে। প্রথমেই রিচার্ড কৌশলে তাদের দেশ ছাড়া করে দেয়। এরপর সেই কোম্পানিটিকে সরকারের হাতে তুলে দেয়, যেন বিষাক্ত ইতিহাসের সমাপ্তি ঘটে। কিন্তু প্রতিশোধ এখানেই শেষ হয়নি। রিচার্ড 8 বছর ধরে তাদের এক দেশ থেকে আরেক দেশে তাড়া করে বেড়ায়, শুধু মৃত্যুর ভয় দেখিয়ে। রিচার্ড চাইলে এক মুহূর্তেই তাদের শেষ করে দিতে পারত, কিন্তু তা করেনি। রিচার্ড জানত প্রতিশোধ মানে শুধু মৃত্যু নয়, বরং ধীরে ধীরে ভয়, হতাশা এবং অন্ধকারের মধ্যে ফেলে তাদের ধ্বংস করে দেওয়া। কিন্তু এখন এতদিনের খেলায় ইতি টানানোর সময় এসে গেছে। রিচার্ড আর অপেক্ষা করতে চাইছে না। তার বাবার সকল যন্ত্রণা এখন চূড়ান্ত প্রতিশোধের মাধ্যমে শেষ হবে। বিটিআর 12টি সন্ত্রাসের এক কেন্দ্রবিন্দু। দেশি বিদেশি সন্ত্রাসী, ড্রাগ ডিলার আর মাফিয়াদের প্রধান আস্থানা এটি। স্বাভাবিকভাবেই নিরাপত্তার স্তর অত্যন্ত কড়া। রিচার্ড চাইলে সরাসরি আক্রমণ করতে পারে, কিন্তু এখনো নিশ্চিত হয়নি কাদের এখানে আছে কিনা। বারের পেছনে রিচার্ডের কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে রিচার্ডের গার্ডরা ছদ্মবেশে ভেতরে প্রবেশ করছে। প্রতিটি কোনায় কৌশলে হিডেন ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিচার্ড গাড়িতে বসে মনোযোগ সহকারে প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করছে। পাশে বসে লোকা চুপচাপ থাকতে পারছিল না, অধৈর্য হয়ে আশপাশ করছিল। বস, বলছিলাম এভাবে বসে থাকার কি দরকার? আমরা কি কাউকে ভয় পাই নাকি? সরাসরি ভেতরে গিয়ে আক্রমণ করলেই তো হয়। রিচার্ড চোখ সরাল না স্ক্রিন থেকে। লুকাসের দিকে এক পলক চোখ গরম করে তাকিয়ে জবাব দিল, ভেতরে গিয়ে অর্ধনগ্ন মেয়েদের ধাক্কা খেতে যাচ্ছ? লুকাস তৎক্ষণাৎ সোজা হয়ে বসে বলল, না না না, আমি সুইটির ব্যাপারে খুবই লয়াল। রিচার্ডের ঠোঁটের কোণে হালকা একচালিত হাসি ফুটল। বলল, তাহলে চুপ করে বসে থাকো, সময় হলে জানতে পারবে। আমিও আমার বউয়ের ক্ষেত্রে খুবই লয়াল। আই লস্ট মাই ভার্জিনিটি ফর হার। লুকাস ভুরু কুচকে তেরছা চোখে তাকালো রিচার্ডের। পরপর ভেঙচি কেটে মুখের ভেতর কিছু বিড়বিড় করলো, যেগুলো মুখে ফুটে বলার সাহস লুকাসের ছিল না। রিচার্ড তা লক্ষ্য করলেও পাত্তা দিল না। হঠাৎ রিচার্ডের চোখ আটকে গেল স্ক্রিনে, বারের বেসমেন্টের ভেতরের ফুটেজে, যেখানে একটি ছোট খেলনা গাড়িতে করে পাঠানো হিডেন ক্যামেরা ধীরে ধীরে মেঝে ঘুরে বেড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য স্ক্রিনে কিছু অস্পষ্ট, রহস্যময় কিছু ধরা পড়ল। রিচার্ড মনোযোগ বাড়িয়ে স্ক্রিনে তাকালো। লুকাস দেখলো এই ফুটেজ বলে আঙুল দিয়ে স্ক্রিনের কোণার দিকে নির্দেশ করলো রিচার্ড।
লুকাস বিড়বিড় বন্ধ করে দ্রুত ঝুঁকে পড়ল স্ক্রিনের দিকে। এটা তো একটা মেয়ে, কিন্তু এখানে এই অবস্থায়? রিচার্ড কোনো প্রত্যুত্তর করলো না। ঠোঁটের কোণে জমে থাকা রহস্য আরো ঘনীভূত হলো। রিচার্ড হঠাৎই গাড়ি স্টার্ট দিল। লুকাস হতবাক হয়ে বলল, আরে বস, কোথায় যাচ্ছেন? কাদের ভেতরে আছে, এইমাত্র মেসেজ এলো। রিচার্ড গাড়ি থামালো না। দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলল, অন্য আরেকদিন ধরবো এটাকে। আজ উৎসব করা যাক। মানে কিসের উৎসব বস? লুকাস কপাল কুঁচকালো। রিচার্ডের ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটল। না চাইতেও অনেক বড় কিছু পেয়ে গেছি। মানে? লুকাস দ্বিধাগ্রস্ত কণ্ঠে জানতে চাইল। প্রসঙ্গ পাল্টে দিল রিচার্ড। বলল, ন্যাসোকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে বলেছিলাম তার কাজ শেষ হয়েছে? হ্যাঁ বস, সব রেডি। সব ইনফরমেশন পেন ড্রাইভে নেওয়া হয়েছে? লুকাস দ্রুত পকেট থেকে পেন ড্রাইভ বের করে বলল। হ্যাঁ বস, এই যে। রিচার্ড এক হাতে পেন ড্রাইভ নিয়ে স্টিয়ারিং এর দিকে চোখ রেখে বলল, ভালো, এবার দেখো কিভাবে আমরা আমাদের উৎসব শুরু করি। লুকাস কিছুই বুঝতে পারছে না রিচার্ডের কথার মানে। লুকাসের ফেস রিয়াকশন দেখে ঠোঁট কামড়ে হেসে গাড়ির স্পিড বাড়ালো রিচার্ড। হাইওয়ে ধরে ধুলো উড়িয়ে তুমুল বেগে ছুটে যাচ্ছে গাড়িটি। এবার আমি খেলোয়াড় না, কোচ হিসেবে নামবো মাঠে। লুকাস ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। কাদের খেলাবেন বস? রিচার্ড এক মুহূর্তের জন্য থেমে কড়া গলায় বলল। তোমাদের বেআইকে। লুকাস রিচার্ডের কথার মানে বুঝতে পারল না, তবু উচ্চস্বরে হেসে উঠল রিচার্ডের সাথে। কিছুক্ষণের মধ্যে হাসি থেমে গেল লুকাসের। সরু গলায় বলল, বস, আজ ন্যাসোকে সাথে আনলেন না কেন? ইব্রাত অসুস্থ, এই মুহূর্তে ন্যাসোর ওর ওয়াইফের সাথে থাকা দরকার। লুকাস অবাক হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর পরপর হাসতে হাসতে বলল, বস, আপনি খুবই দায়িত্ববান স্বামী হবেন। রিচার্ড ঠান্ডা গলায় বলল, অলরেডি আই অ্যাম। অতঃপর হঠাৎ গাড়ি ব্রেক কষে দিল। চোখের ইশারায় লুকাসকে গাড়ি থেকে নামতে বলল। লুকাস হতভম্ব হয়ে নেমে গাড়ির উইন্ডো মিররের উপর ঝুঁকে বলল, বস, কোথায় যাচ্ছেন আপনি? দায়িত্ব পালন করতে। বলে রিচার্ডের গাড়িটি টায়ারের কর্কশ শব্দ তুলে স্থান ত্যাগ করলো তৎক্ষণাৎ। লুকাসের চোয়াল ফাঁক হয়ে গেল। অবাক চোখে গাড়িটিকে ঝড়ের বেগে চলে যেতে দেখলো। সকালে সেই ঘটনা অবলোকন হওয়ার পর গা কাঁপিয়ে জ্বর আসে এলিজাবেথের। সেই সময় তাকবীর এলিজাবেথের চিৎকারের শব্দে ছাদে গিয়ে এলিজাবেথকে এক কোণে বসে কাঁপতে দেখে তৎক্ষণাৎ ওকে রুমে নিয়ে আসে। তারপর থেকে এলিজাবেথের জ্বর বাড়তে থাকে। তাকবীর সারা বাড়ি সিসিটিভি ফুটেজ চেক করলেও কিছু পায়নি। আশ্চর্যজনকভাবে সেই সময় সকল ফুটেজ ডিলিট করা, আর সিসিটিভি নিয়ন্ত্রণে থাকা গার্ডরাও সকাল থেকে নিখোঁজ। জ্বরের কারণে এলিজাবেথের বারবার খুশখুশে কাশিতে ঘুম ভেঙে যায়। রাত তখন 3টা। হঠাৎ কাশতে কাশতে ঘুম ভেঙে যায় এলিজাবেথের। উঠে পানি খেতে পাশে তাকাতেই একদম ভূত দেখার মতো চমকে ওঠে এলিজাবেথ। পরপর কয়েকবার চোখ কসলিয়ে দেখেও নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এলিজাবেথ। সামনে তাকাতেই আবারও একটা ধাক্কা খেল। গলায় প্যাচ ভেজে আসছিল। পরপর শুষ্ক কয়েকবার ঢোক গেলে এলিজাবেথ বলল, ভালো মানুষ এসব কি? তাকবীর দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল গম্ভীর ভঙ্গিতে। চোয়াল ইস্পাতের মতো ধারালো ছিল ক্রোধে। এলিজাবেথ কিছু বুঝতে পারছিল না। ভাইয়ের শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। ভালো মানুষ কিছু বলছেন না কেন? কি হচ্ছে এসব? আর আমাকে ডাকেননি কেন? আমি বারণ করেছি। রিচার্ডের ভারী কিশোরে আবারও কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের পঙ্কিপ্ত চোখের পাপড়ি জোয়ায় চেয়ে অধর হেলিয়ে হাসি বলল, কারণ তুমি ঘুমোচ্ছিলে। রিচার্ড এলিজাবেথের রুমের সোফায় বসেছিল, খুবই আয়াসী ভঙ্গিতে, যেন এটাই ওর সাম্রাজ্য। এলিজাবেথের ঠোঁট ভাঙতে থাকে। অসহায় দৃষ্টিতে তাকায় তাকবীরের দিকে। তাকবীর মাথা নুয়ে রেখেছে, পরাজিত সৈনিকের মতো। রিচার্ড তার গায়ে চাপানো কালো কোট ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ায়। অতঃপর তাকবীরের দিকে চেয়ে গুরুগম্ভীর গলায় বলল, আউট। তাকবীর দাঁত চেপে রিচার্ডের সামনে গিয়ে চোখ রাঙিয়ে ওর সময় সীমা বুঝিয়ে বেরিয়ে গেল। রিচার্ড সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। এলিজাবেথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিচার্ড দরজা লাগিয়ে ঠোঁটের কোণে বিদঘুটে হাসি ঝুলিয়ে পিছন করল। এলিজাবেথের অভ্যন্তর শিউরে উঠল। এক পা করে এগোতে থাকে রিচার্ড। এলিজাবেথ খামচি ধরে বিছানার চাদর। রিচার্ড একদম বিছানার কাছে চলে এলো। এলিজাবেথ এবার কেঁদেই দিবে, কিন্তু হঠাৎ রিচার্ড ঝুঁকিয়ে নিচ থেকে একটা ঝুড়ি তুলল। এলিজাবেথের অধর ফাঁক হয়ে যায়। এক মুহূর্তের জন্য ভেতরে ভয় কোথায় হারিয়ে গেল। ঝুড়ির দিকে তাকিয়ে এলিজাবেথ বিস্মিত স্বরে বলল, এটা মাফি, মায়ার হাজবেন্ড। এলিজাবেথ রিচার্ডের ক্রোধবিহীন স্বরে ভরকে গেল। একবার ছুরির বিড়ালটার দিকে তাকাচ্ছিল, তো আরেকবার বালিশের পাশে ঘুমান্ত মায়ের দিকে। পরপর ঢোক গিলে বলল, মায়ার হাজবেন্ড মানে? রিচার্ড হাই তুলতে তুলতে বিছানায় বসলো। এলিজাবেথ সঙ্গে সঙ্গে এক লাফে পেছনে সরে গেল। রিচার্ড এলিজাবেথের দিকে লক্ষ্য করে কপাল কুঁচকালো। পরপর নিরুদ্বেগ ভাবে নিয়ে বলল, ভাবছি একটা মাফিয়া গ্যাং বানাবো, তাই মায়ার জন্য ওকে নিয়ে আসলাম। ওদের যথেষ্ট প্রাইভেসি দিবে। ওকে?
এলিজাবেথ এক মুহূর্তে হতভম্ব হয়ে গেল। অবাক চোখে রিচার্ডকে দেখল। হঠাৎ রিচার্ড ঝুঁকলো বেডসাইড টেবিলের দিকে। এলিজাবেথের ভেতর এক শিহরণ ছড়িয়ে পড়ল। ভয়ে চোখ মুখ কুঁচকে গেল। রিচার্ড টেবিলের উপর থেকে ওষুধের পাতা হাতে নিয়ে দমাক স্বরে বলল, এই মেয়ে, রাতে ওষুধ খাওনি কেন? দ্বিতীয় দফায় বিস্ময়ে হতভম্ব হয়ে গেল এলিজাবেথ। হৃদস্পন্দন থেমে গেল। খই হারিয়ে তাড়াহুড়ো করে কোনায় কোনায় তাকাতে থাকে। অকুতভয়ী হৃৎপিণ্ড হৃদয়ে চেপে ধরল সংকীর্ণতায়। আপনি জানলেন কিভাবে? আপনি কি কোথাও ক্যামেরা লাগিয়েছেন? সত্যি করে বলুন। রিচার্ড মুখে কোনো উত্তর দেয় না। আকস্মিকভাবে এলিজাবেথকে একটানে নিজের কাছে এনে কোলে বসিয়ে দিল। এলিজাবেথের ছোট শরীরটা নিজের উরুর উপর শক্ত করে বসিয়ে কোমর পেঁচিয়ে ধরে। এলিজাবেথের পাতলা তনু জুবুথুবু করে কাঁপতে থাকে। রিচার্ড অপর হাতে এলিজাবেথের চিবুক শক্ত করে চেপে ধরে মুখ উপরে তুলল। খুব অধিকার বোধ দেখিয়ে বলল, ওপেন ইউর মাউথ। এলিজাবেথ খুলে না। নিষ্পিস করতে থাকে ওর শরীর। রিচার্ড দ্বিতীয় বাক্য উচ্চারণ করল না। কৌশল কাজে লাগালো। কাপড়ের ফাঁক গলিতে ভেতরে হাত প্রবেশ করাতে জমে যেতে থাকে এলিজাবেথ। রিচার্ড জোরে খামচি দিয়ে ধরল এলিজাবেথের উন্মুক্ত কোমরের পাতলা চামড়ায়। সঙ্গে সঙ্গে ব্যথায় আটকে উঠে ঠোঁট মেলে দেয় এলিজাবেথ। এই সুযোগ রিচার্ড এলিজাবেথের চিবুক ছেড়ে ওষুধ নিজের মুখে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিল নিজের ওষ্ঠতায়। এলিজাবেথের ওষ্ঠের ভাঁজে শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। রিচার্ড জানত এলিজাবেথ ওষুধ খেতে চায় না, যেমন আজও ওষুধ না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ সময় পর রিচার্ড অবশেষে এলিজাবেথকে ছেড়ে দিল। ঘরের চারপাশ ভারী হয়ে উঠেছে দুজনের দ্রুত শ্বাসে। এলিজাবেথ ক্লান্ত, নিস্তেজ হয়ে রিচার্ডের বুকের উপর ঠেস দিয়ে পড়ে রইল। গ্যাংস্টার বস। রিচার্ডও হাঁপাচ্ছে, যেন নিজেকেও সামলে রাখা কঠিন। এলিজাবেথের কণ্ঠে তিরস্কারের সুর। আপনি আমার সঙ্গে এমন কেন করছেন? রিচার্ড গভীর শ্বাস নিল। চোখে আগুনের ঝলক। রুষ্ট গলায় বলল, কজ ইউ আর মাইন অ্যান্ড আই টেক হোয়াটস মাইন। এলিজাবেথ ধাক্কা মেরে সরে গেল রিচার্ডের বুক থেকে। দমল নাচ। কান্না মিশ্রিত স্বরে চেঁচিয়ে উঠল, কোন অধিকারে আপনি আমাকে নিজের বলছেন? দুনিয়ায় মানুষ কি বলবে? রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটো যেন আগ্নেয়গিরির লাভা হয়ে জ্বলতে শুরু করলো। এক ঝটকায় থাবা মেরে ধরল এলিজাবেথের চুল। মুঠি পাকিয়ে নিজের মুখের কাছে এনে দাঁতে দাঁত টেসে গর্জে উঠল, জাহান নামে যাক দুনিয়া, তার মানুষ, তার পেঁচানো নিয়ম, নিষ্ঠুরতার সমস্ত বাঁধন আমি ছিঁড়ে ফেলবো। তুই শুধু আমার হবি, শুধু আমার, আর কিচ্ছু নয়। রিচার্ড কায়নাতের তুই, শুধুই তুই। এলিজাবেথের ভেতরটা বিষণ্ণতায় ভরে গেল। অসহায় হয়ে রিচার্ডের বুকে আঘাত করতে থাকে। শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায়। ঘুম ভেঙে গেল মায়ার। বালিশের কোণে ভয়ে গুটিয়ে থাকে মায়া। ঝুড়ির ভেতর চুপটি করে পড়ে থাকে মাফি। এলিজাবেথ আবারও কাঁদতে কাঁদতে রিচার্ডের বুকে ঠেসে পড়ল। চোখের জলে ভিজে গেল দুজনের মধ্যকার অদৃশ্য দেয়াল। দ্বিধা দোটানার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল এলিজাবেথের লাস্যময়ী হৃদয়। কিন্তু আজ রিচার্ড সরালো না এলিজাবেথকে নিজের বুক থেকে, তেমনি করে আগলেও ধরল না। ভেতরে পৈশাচিক তীব্র ক্রোধ আর হিংস্রতা যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। বৃক্ষপাটে বাতাসের মন্থর ছন্দের মতো শিথিলতা গ্রাস করছে রিচার্ডকে। চুপ করে রইল রিচার্ড, শব্দহীন। এলিজান। এলিজাবেথ কোনো উত্তরও দিল না। শরীর ক্রমেই নিস্তেজ হয়ে আসছে। জ্বর সনদল নিয়ে আবার আক্রমণ করেছে এলিজাবেথের উপর। উত্তর না পেয়ে রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। পকেট থেকে পিস্তল বের করে চেপে ধরল এলিজাবেথের কোমরে। গম্ভীর কণ্ঠে ডাকল, এলিজান। এলিজাবেথ ভয় পেয়ে মৃদু সুরে বলল। ওর গলা কাঁপছে, চোখে আতঙ্ক। রিচার্ড বাঁকা হাসল, সেই চিরচেনা নিঃশব্দ হাসি, যা রিচার্ডের ঠোঁটে থেমে যায়। দাঁত কখনো দেখা দেয় না। আমার পাপের রাজ্যে তোমার আগমন ছিল অপ্রত্যাশিত রেড, তবে যেহেতু এসে গেছো একটু পুরো আমার তপ্ত সরোবরে, এটাই এখানে নিয়ম। আমি থাকতে চাই না আপনার পাপের রাজ্যে। আমি আমার মতো করে বাঁচতে চাই, আগের মতো প্রাণ খোলা জীবনে। এলিজাবেথ নিবুসারে বলল। বিপরীতে রিচার্ড ঠোঁটের এক কোণে বাঁকা হাসি নিয়ে প্রবল আত্মবিশ্বাসে বলে উঠল, Every part of you is mine, my fucking red, and you will never feel yourself again without me by your side. রিচার্ডের কণ্ঠে ছিল দাবির ছাঁচ, আর চোখে অন্ধকার কোনো তৃপ্তির ছায়া। মনের গভীর ব্যথায় চোখ বুজে ফেলল এলিজাবেথ। ওর ক্ষীণ প্রতিরোধ রিচার্ডের কাছে অর্থহীন। হঠাৎ করেই ঝুঁকে এলো রিচার্ড। শক্ত হাতে এলিজাবেথকে বালিশের উপর শুয়ে দিল। তিত্তির করে কেঁপে উঠল এলিজাবেথ। উঠে বসার চেষ্টা করতেই রিচার্ড পকেট থেকে গান বের করে এলিজাবেথের মাথার সাথে চেপে ধরল। No more words, just sleep. না হলে গানের সব কটা বুলেট তোর মাথার ভেতর যাবে এখনই। শব্দগুলো এলিজাবেথের বুকে তীরের মতো বিঁধল। অপমান লাগলেও কোনো নড়াচড়া করল না। জোর করে চোখ চেপে ধরে রইল। রিচার্ড গান হাতে এলিজাবেথের মাথার পাশে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না এলিজাবেথ ঘুমিয়ে পড়ল। জ্বরের কারণে ক্লান্ত শরীর এলিজাবেথকে অল্প সময়ে গভীর ঘুমে টেনে নিল।
এলিজাবেথ ঘুমিয়ে যেতেই রিচার্ড ধীরে ধীরে পরপাশে বসলো, ঝুঁকলো এলিজাবেথের মুখের উপর। নিষ্প্রভ দ্বিধাহীন এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। সেই চাহনিতে মুগ্ধতা ছাড়া আর কিছু ছিল না। হঠাৎ রিচার্ড নিজের কঠিন সত্তার কাছে পরাজয় স্বীকার করে আলতো করে ঠোঁট শুয়ে দিল এলিজাবেথের কপালে। এতটাই হালকা ছিল যে এলিজাবেথ কিছুই টের পেল না। অতঃপর উঠে দাঁড়ালো রিচার্ড। মায়া ততক্ষণে আবার ঘুমিয়ে গিয়েছিল। নিজের নতুন স্বামীকে দেখলোও না। বিছানার পাশে থাকা মাফিকে দেখে মৃদু হাসলো, বলল, টেক কেয়ার অফ মাম্মা মাফি, ড্যাড উইল কাম সুন। একথা বলে নিজের ভেতরকার তোলপাড় চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রিচার্ড, আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে। ইতিহাস বলে ভিলেনের ভাগ্যে নায়িকা থাকে না। এলিজাবেথ আমার ছিল, আমারই থাকবে। এলিজাবেথের জীবন একমাত্র আমি হিরো, সেখানে ভিলেনের কোনো অস্তিত্ব থাকবে না। রিচার্ড সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হঠাৎ তাকবীরের কথায় থেমে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে তাকালো। ঠোঁটে ঝুলছিল সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি, যা চোখের সঙ্গে কথা বলে। আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে রিচার্ড কায়নাত বরাবরই সাহসী। এবার ইতিহাস বদলাবে। এলিজাবেথের ডেস্টিনিতে এই ভিলেনের নামই লেখা থাকবে। গল্পের শেষটা আমার ইচ্ছায় লেখা হবে, আর সেই ইতিহাস চিরকাল অমর হয়ে থাকবে। তাকবীর তেড়ে এসে রিচার্ডের শার্টের কলা চেপে ধরল। চোখে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছিল ক্ষোভ। চাপা গলায় বলল, পেনড্রাইভটা কোথায়? রিচার্ড হেসে উঠল, ঠোঁটে সেই চিরচেনা হাসি, বলল, সারা একটা পেন ড্রাইভের জন্য নিজের বউকে অন্য কারোর সাথে দেখা করতে দিলি? তাকবীরের চোখে আগুন আরো বেড়ে গেল। কথার প্রসঙ্গ পাল্টাবি না শালা। তুই নিজে পেনড্রাইভে কথা বলছিস, নেহাত বিড়ালের অজুহাত দেখিয়েছিস। আর তাছাড়া রাত করে কোনো অশান্তি চাই না আমি। না হয় তোর মতো 100 রিচার্ড আমার বালও ছিঁড়তে পারবে না। এই পেনড্রাইভ দে। রিচার্ড তাকবীরের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, এবার আমি মাঠে, খেলোয়াড়রা কোচ হিসেবে আছি। খেলবো না, খেলাবো। দক্ষ হাতে গড়ে তুলবো তোর মৃত্যুর হাতিয়ার, যা তোর শেষ সময় শুরু হবে। তুই যে মাঠে খেলানোর কথা বলছিস, সেই মাঠে ইতিমধ্যে কাঁপিয়ে সরে এসেছি আমি। আমি এখন শাসন করছি, আর তুই শুধু দেখে যাবি। রিচার্ড ঝাড়া মেরে নিজের কলা ছাড়িয়ে নিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল তাকবীরকে। এক মুহূর্তের জন্য থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়, যেখানে কোনো দয়া কিংবা অনুশোচনা ছিল না। চোখে জ্বলছিল এক অমিত শক্তির লেলিহান আগুন, যা সবকিছু পুড়িয়ে ফেলতে প্রস্তুত ছিল। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপাসরে বলল, ইউ ব্লাডি মনস্টার! আমার জিনিসের ভিআইপি গার্ড হিসেবে রেখেছি তোকে, আর শালা তুই কিনা মালি হয়ে ফুলের দিকে নজর দিস। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় কর, কারণ তুই এখনো মাটির উপর নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। তাকবীর রিচার্ডের শক্তিশালী হাতের ধাক্কায় পেছনে সরে আসে কয়েক কদম, তবুও তেজ একটুও কমে না। ঠোঁটের কোণে ফুটে ওঠে অদ্ভুত হাসি। ঠান্ডা কণ্ঠে বলল, পাপড়ি ছিঁড়লাম না, তাতেই এভাবে জ্বলছিস? ছিঁড়লে তো খুঁজে পাওয়াই যেত না তোকে। শোন শালা মাদারবোর্ড, ফুলকে কিন্তু মালিক কুলো পিঠে করে বড় করে তুলে। কথাটা ওটা ছিল না যেটা বললাম, তাই বেশি বাড়াবাড়ি করিস না, নইলে জায়গা মতো টাইট করে দেব। ক্রোধে মটমট করে উঠল রিচার্ডের ধারালো চোয়াল। হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে উঠল। তবে হঠাৎই রিচার্ড ঠোঁটের কোণে বিদঘুটে হাসি ঝুলিয়ে জিভ গালের ভেতর ঘুরিয়ে নিয়ে বলল, পাগলের সুখ মনে, সারা তোর তো শুধু মুখেই বড় বড় কথা। অলরেডি আই গিভ হার মাই ফ্রেশ ডিএনএ। তুই একটা লস প্রজেক্ট ছাড়া কিছুই না। রিচার্ডের কথার ভার আর বিদ্যুৎ তাকবীরের বুকের ভেতর ছুরি চালিয়ে দিল। রিচার্ডের দিকে চেয়ে থুতু ফেলল তাকবীর। পরপর অবজ্ঞা করে বলল, পল্লীপাড়ায় জন্ম নেওয়া মানুষের মুখের ভাষা এমনই হয়। রিচার্ডের মস্তিষ্ক, নিয়রন, শ্রবণ ইন্দ্রিয় সবকিছুই ঝাঁঝরা করে দিচ্ছিল তাকবীরের তীক্ষ্ণ কথাগুলো। তবুও নিজেকে সংযত রাখলো রিচার্ড। এই মুহূর্তে নিজেকে হারালো তাকবীর তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তাকবীর ইচ্ছাকৃতভাবে রিচার্ডকে উস্কাচ্ছে। রিচার্ডের ধৈর্য ভাঙার খেলায় মেতেছে। রিচার্ড ঠান্ডা দৃঢ় দৃষ্টিতে তাকালো তাকবীরের দিকে। তারপর গভীর ধীর কণ্ঠে বলল, তুই আমাকে ভাঙতে চাইছিস তাই না? কিন্তু শালা আমি পাহাড়, যত খোঁচাবে তত তোর হাত কেটে যাবে। এখনো সময় আছে, তোর পায়ের নিচে জমি আছে, দেখে শুকরিয়া আদায় কর। হাসলো তাকবীর, হেসে বলল, শালা তুই কে রে? রিচার্ড ক্রমাগত নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে। দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, পুনর্জন্ম হবে না জানিস তো, তবে এটা নিশ্চিত থাক, তোর এক জন্মেও তুই সুখ পাবি না। আমি তোর অস্তিত্বকে এমন ভাবে মুছে দেব যে দুঃখকেও তুই আপন বলতে পারবি না। থেমে কথায় না পেরে তুই আমার জন্মতে নামলি?
এই তো আসল চুতিয়ার পরিচয় দিলি। আমি এখন শুধু এইটুকু ভাবছি তোকে কিভাবে মারবো। কিন্তু একটা কথা শিওর, তুই মরবি আমার হাতে। আর তোর মৃত্যু এমন ভাবে হবে লোকে তোর নাম শুনলেই থুথু দেবে। খুবই বাজে ভাবে মরবি, মনে রাখিস। তাকবীরের চোখে মুখে একটুও ভয়ের ছাপ ফুটল না, বরং দৃঢ় মনোবলে নিজের মধ্যে অদম্য শক্তি অনুভব করে দু কদম এগিয়ে এলো রিচার্ডের দিকে। রিচার্ডের উপর ঝুঁকে ঠান্ডা কণ্ঠে হিসিয়ে বলল, তার আগে তুই নিজে তো বেঁচে থাক, একটু একটু করে তোর গোড়া কাটবো আমি। আর তুই চেয়ে দেখবি তোর শেষের শুরু আমি নতুন খেলোয়াড়। ফিসলে হাসলো রিচার্ড। পরপর পকেট থেকে পেনড্রাইভটি বের করে তাকবীরের মুখের উপর ছুঁড়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তার আগে একটু ভালোভাবে দেখে নিস তো রেজিস্ট্রি পেপারের নামের বানান ঠিকঠাক ভাবে লিখেছিস কিনা। বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল রিচার্ড। তাকবীরের কপালে গভীর ভাঁজ পড়ল, চোখের কোণে সংখ্যা জমল। নিজ থেকে পেনড্রাইভ না তুলে দ্রুত নিজের কক্ষে ছুটে গেল তাকবীর। আলমারি খুলে সেদিনের ফাইলটি বের করলো, যেখানে বিয়ের রেজিস্ট্রি পেপার রাখা ছিল। ব্যস্ততায় এতদিন ধরা হয়নি, কিন্তু ফাইলে কোনো রেজিস্ট্রি পেপার নেই, বদলেছিল একটি জাল জমির দলিল। তাকবীর সারা আলমারি খুঁজে ফেললো, কিন্তু কোথাও রেজিস্ট্রি পেপার মিলল না। শরীর প্রতিটি অংশে ঘাম ছুটে থাকে, তাকবীরের মনে অস্থিরতা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই দারোয়ান ছুটে এসে একটি রেজিস্ট্রি পেপার তাকবীরের হাতে তুলে দিল। পেপারটার দিকে তাকাতেই চোখে অন্ধকার নেমে আসে, পায়ের নিচে শক্তি থাকে না, মাথায় রক্ত উঠে যায়। গলা ছেড়ে চেঁচিয়ে উঠল তাকবীর। রিয়ান! সকাল মানেই নতুনত্বের সূচনা, কিন্তু নতুনত্ব মানেই সবসময় সুমিষ্ট হয় না। এলিজাবেথের জ্বর কিছুটা কমলেও একেবারে সেরে ওঠেনি। ক্লান্ত শরীর নিয়ে একটু দেরিতেই ঘুম ভাঙলো। বিছানা ছেড়ে উঠে প্রথমেই তাকবীরকে খুঁজতে শুরু করলো এলিজাবেথ। কাল রাতের ঘটনাগুলো এখনো মাথায় ঝড় তুলছে, মনে হাজারটা প্রশ্ন, যার উত্তর তাকবীর ছাড়া কেউ দিতে পারবে না। তাকবীরকে খুঁজতে খুঁজতে এলিজাবেথ প্রথমবারের মতো পা বাড়ালো তাকবীরের রুমের দিকে। সমাজের চোখে তার স্বামীর ঘর। এলিজাবেথ দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো ঘরটা পুরোপুরি ফাঁকা, কোথাও তাকবীরের কোনো চিহ্ন নেই। ঘরের নিস্তব্ধতা, অপরিচিত পরিবেশ আর এলিজাবেথের তাকবীর সচরাচর এত তাড়াতাড়ি কোথাও যায় না। মনের অস্থিরতা মিলে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করলো। এলিজাবেথের চোখ আটকালো তাকবীরের বিছানায়, খুবই এলোমেলো হয়ে রয়েছে। কাজের মানুষ যে কাজ ছাড়া থাকতে পারে না, এক অমোঘ সত্য। এলিজাবেথের জীবনেও তাই। দীর্ঘদিন ধরে নিজেকে গুটিয়ে রেখেছে তাকবীরের নিষেধাজ্ঞায়। এক কাপ চা বানানো তো দূরের কথা, ঘরের ছোটখাটো কাজেও হাত বাড়ানো নিষেধ। আজ হঠাৎ করেই ঠিক করলো বিছানা তো নিজেই গুছিয়ে নেবে। কিন্তু বিছানা চাদর ছাড়তে গিয়ে এলিজাবেথের হাতে উঠে এলো একটি ছবি। প্রথমে ঠাউর করতে পারেনি, কিন্তু ছবি ভালো করে দেখার সঙ্গে সঙ্গে হাত থরথর করে কেঁপে উঠলো এলিজাবেথের। ছবিটি হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। শ্বাস আটকে এলো এলিজাবেথের। চোখ দুটো ধীরে ধীরে আবার ছবির দিকে গেল। এক অপ্রতিকার নৃশংস দৃশ্যের সাক্ষী হলো এলিজাবেথের স্নেহ। ছবিটা এতই নৃশংস যে কোনো দুর্বল হৃদয়ের মানুষ এটাতে বেশিক্ষণ চেয়ে থাকতে পারবে না। বন্ধ ঘর, মেঝে রক্তে ভেসে গেছে। সেখানে পড়ে আছে এক নারী ধ্বংসস্তূপের মতো। তার দুই অরুর মাঝখানে সদ্য জন্মানো একটি শিশু, রক্তে মাখা নীরব। দেখেই বোঝা যাচ্ছে দুজনেই মৃত। এলিজাবেথ ঝুঁকলো, কাপা কাপা হাতে বাড়ালো ছবিটা নেওয়ার জন্য, কিন্তু তার আগেই খপ করে কেউ হাতে তুলে নিল ছবিটা। এলিজাবেথ চমকে উঠলো, সোজা হয়ে অবাক চোখে তাকালো তাকবীরের দিকে। তাকবীরের সম্পূর্ণ ঢাকা এক গভীর গম্ভীরতায়। তাকবীর ছবিটি আর হাতেও রাখলো না, সরাসরি পকেটে ঢুকিয়ে নিল। চোখে ফুটে উঠেছে অস্বস্তির ছাপ। ভালো মানুষ, এটা কি ছিল? তাকবীর নিঃশব্দ। এলিজাবেথের কৌতূহল আরো বাড়ে। তাকবীরের চোখ ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করা, হাতের মৃদু কাঁপন কৌতূহলের ঝড় তুলে এলিজাবেথের ভেতর। ভালো মানুষ, বলুন এটা কে ছিল? এটা একটা মুভির সিন। খালি গলায় প্রত্যুত্তর করলো তাকবীর। এলিজাবেথের ললাটের মাঝ বরাবর ভাঁজ সংকুচিত হলো, পাশাপাশি চোখে সন্দেহ সংকুচিত হয়। এরকম নৃশংস মুভি হয়, আর এটাই বা আপনার বালিশের নিচে কেন ছিল? তাকবীরের শ্যামবর্ণ ঠাসা উদ্বিগ্নতায় শুষ্ক ঢোক গিলে তাকবীর সরু গলায় বলল, বাস্তবে হতে পারলে মুভিতে হতে পারবে না কেন? মুভিটা আমার খুব প্রিয় ছিল, তাই রেখে দিয়েছি, নাথিং এলস। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই তাকবীরের সাদা টুপিতে চোখ পড়ল এলিজাবেথের। সংসদ সদস্য হওয়ার কারণে তাকবীর প্রায়শই পাঞ্জাবি পরলেও আজ টুপি পরা এলিজাবেথকে বিস্মিত করলো। দ্বিধাহীন কণ্ঠে প্রশ্ন করলো এলিজাবেথ, আপনার মাথায় টুপি কেন? কোথায় গিয়েছিলেন আপনি? তাকবীর আজ অপ্রত্যাশিতভাবে একবারও তাকাচ্ছে না এলিজাবেথের দিকে। নত দৃষ্টি নিবিষ্ট করে রেখেছে শুরু থেকে। নত দৃষ্টিতে স্থির হয়ে থেকে শান্ত গলায় বলল, জানা যায়। কার? কে মারা গেছে? তাকবীরের কণ্ঠ কঠিন তবে স্তব্ধতার মতো ভারী। রিয়ান। আটকে উঠল এলিজাবেথ। বিয়ানের মৃত্যুর খবর ওর কোমল মনেও গভীর প্রভাব ফেলল। কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কিভাবে মারা গেলেন?
তাকবীর একই নিরাসক্ত স্বরে উত্তর দিল। কার অ্যাক্সিডেন্ট? এলিজাবেথের চোখে শোকের ছায়া নেমে এলো। ইন্নালিল্লাহ, উনি তো খুব ভালো মানুষ ছিলেন। রেয়ান ভাইয়া কি খুব ভেঙে পড়েছে? তাকবীরের ঠোঁটের কোণে সামান্য তাচ্ছিলের হাসি ফুটে উঠল, তবে তা এলিজাবেথের দৃষ্টির আড়ালেই রইল। খাযুক্ত স্বরে বলল, কিছুটা। তাকবীর মাথার টোপে খুলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে খালি গলায় বলল, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, সব উত্তর দেব, তবে একটু সময় চাচ্ছি। খুব ক্লান্ত আমি, একটু একা থাকতে চাই। এলিজাবেথ আর কথা বাড়ালো না, নীরবে মাথা নেড়ে বের হয়ে যাচ্ছিল। তাকবীরের বিশ্বস্ত লোক রেয়ান, আর রেয়ানের কথা চিন্তা করেই হয়তো মন এত ভারাক্রান্ত। এটা বোঝা কঠিন ছিল না এলিজাবেথের জন্য। দরজা পেরিয়ে যাচ্ছিল এলিজাবেথ, হঠাৎ পেছন থেকে ভেসে এলো তাকবীরের সেই দালিপকৃত দায়িত্বশীল কণ্ঠ। এলোকেশি, বার অনুযায়ী আজ মাথায় তেল দেওয়ার দিন। এলিজাবেথ ঠোঁট চেপে হাসলো, হেসে মাথা নুয়ে বেরিয়ে গেল। ভেবে পায় না এই মানুষটা কিভাবে এত কিছু নজরে রাখে। ওর মতো অগোছালো একজনের জীবনে তাকবীর এক সাজানো শৃঙ্খলা এনে দিয়েছে। কখন নখ কাটার দরকার, মাথায় তেল দেওয়ার প্রয়োজন, কিংবা নিজের মতো একা থাকার প্রয়োজন, এলিজাবেথ জানার আগেই তাকবীর সব বুঝে যায়। অদ্ভুত হলেও সত্যি। এলিজাবেথ চলে যেতেই তাকবীর পেছন ফিরে এসে খালি দরজার দিকে তাকালো। চোখের কোণে জমে থাকা অশ্রু নীরবে গড়িয়ে পড়ল। তখন বিকেল। এলিজাবেথ নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগোচ্ছিল, তখনই দেখা হয় তাকবীরের সাথে। তাকবীরও উপরেই আসছিল। দুজনের চোখাচোখি হতেই সৌজন্যমূলক হাসি উপহার দিল একজন আরেকজনকে। এলিজাবেথ আর এগিয়ে গেল না। তাকবীর এগিয়ে এসে এলিজাবেথের সামনে দাঁড়ায়। ওর হাতে একগুচ্ছ সাদা ফুল। ফুলগুলো এলিজাবেথের দিকে এগিয়ে দিল তাকবীর। একগাল হেসে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাপি 1 মান্থ ম্যারেজ অ্যানিভার্সারি, লাভ অফ মাই লাইফ। দেখতে দেখতে একটা মাস হয়ে গেল। উজ্জ্বল মুখ ম্লান হয়ে এলো এলিজাবেথের। টানাপোড়েনে জ্বলতে থাকলো বুকের ভেতর। তবু এলিজাবেথ স্মিত হেসে তাকবীরের হাত থেকে ফুলগুলো নিল। হাসলো তাকবীর নিজেও, তবে অন্য সময়ের মতো এত প্রাণ খোলা না। একটু আমার রুমে আসবে, কিছু কথা ছিল। বুকের গভীরে মোচড় দিয়ে উঠল এলিজাবেথের। তাকবীর আজ প্রথমবারের মতো ওকে নিজের ব্যক্তিগত কক্ষে আসার ইঙ্গিত দিল। তবে কি আজ তাকবীর তার অধিকার দাবি করতে চলেছে? ফুল নিয়ে আসাটাও কি তাই? এলিজাবেথের মনের ভেতর হঠাৎই অজস্র অদ্ভুত চিন্তা মাথাচাড়া দিয়ে উঠল। তাকবীর আবারও চোখের ইশারায় ডাকল এলিজাবেথকে। অতঃপর নিচে আগে এগিয়ে গেল কক্ষের দিকে। এলিজাবেথ দম বন্ধ করে ধীর পায়ে তাকবীরের পিছু পিছু গেল। এলিজাবেথ কক্ষের ভেতর পা রাখতে তাকবীর দরজা ভেতর থেকে আটকে দিল। কিছু মুহূর্তের ব্যবধানে দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এলিজাবেথ, তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে। যাওয়ার সময় চোখে মুখে যে ভয় আর সংশয়ের ছায়া ছিল তা মুছে গেছে, বরঞ্চ ঠোঁটের কোণে ফুটে আছে উজ্জ্বল প্রশান্ত হাসি। কিন্তু সে উজ্জ্বলতা মুহূর্তে ম্লান হয়ে গেল। নিচ থেকে বেশি আসা চিৎকার চেঁচামেচিতে এলিজাবেথ থমকে দাঁড়ালো। সেই শয্য পরিচিত, খুবই পরিচিত। এলিজাবেথ সিঁড়ির কাছে ছুটে গিয়ে নিচে তাকাতেই দেখলো বিধ্বস্ত রিচার্ডকে। রিচার্ডের মুখে রক্তের দাগ, পোশাক এলোমেলো।